আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে আমি জাওয়াদ ভাইয়া চলে আসছি তোমাদের সাথে আরো একটি ব্র্যান্ড নিউ ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা ঠিক আগের মতোই ইংলিশের কোশ্চেন সলভ এবং কিছু গাইডলাইন নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা ক্লাসে যুক্ত হয়েছো ইতিমধ্যে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও দেখি যে আমার কথা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আর আমার স্ক্রিনটাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আচ্ছা, জেরিন সুবা নবান্ন, তারপরে জিওন উষা সালাম দিচ্ছ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু কমেন্ট করে জানাও প্লিজ যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। খাদিজা আক্তার সালাম দিচ্ছ, জিজ্ঞেস করছো কেমন আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ খুবই ভালো আছি। নাফিসা ইসলাম সালাম দিচ্ছ, হাদি সালাম দিচ্ছ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আলিফা আদি, কাজী পারভিন, নজরুল, নাদিয়া ইসলাম, নুসাইবা আফরিন, তারপরে হচ্ছে নাফিসা ইসলাম। যাক, জিওন উষা লিখছো যে সব ঠিক আছে। আচ্ছা যাক, ভেরি গুড, সব ঠিক আছে মানে আমরা সই সালামতে আমাদের ক্লাসটা শুরু করতে পারি। যারা যারা জিজ্ঞেস করছো যে কেমন আছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় খুবই ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, মিসকাতুল জান্নাত মিশু বলছো ভাই মানবিকে কত পয়েন্ট লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়? ভাই মানবিকে লাগে হচ্ছে 7, মানে দুটো মিলায় 7 লাগে। 7 পেলে তোমরা চান্স পাবা, সরি পরীক্ষা দিতে পারবা। আর এখানে একটা কাহিনী আছে, তুমি যদি মানবিক থেকে আসো, মানে তুমি যদি ওই যে হিউম্যানিটিজ এর স্টুডেন্ট হও ইন্টারমিডিয়েটে, তাহলে হচ্ছে তোমার জন্য 7 লাগে। কিন্তু তুমি যদি আবার সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তোমার আবার 7.5 লাগবে। এখানে একটা কাহিনী আছে, 7 অথবা 7.5। কখন 7 লাগে? 7 লাগে হচ্ছে যখন তুমি মানবিক থেকে আসো। তুমি যদি মানবিকের হও তাহলে তোমার লাগবে 7, আর তুমি যদি বিজ্ঞান থেকে আসো তাহলে তোমার লাগবে 7.5। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ওকে, তোমরা যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করছো কেমন আছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আসো তাহলে আর দেরি না করে শুরু করে দিই। আজকে আমরা কি করব? আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। গত ক্লাসে আমরা যেভাবে পড়ছি আজকে আমরা ঠিক ওইভাবেই আগাবো। আজকে আমরা আরো একটি সালের প্রশ্ন সলভ করব এবং ওখানে তোমাদেরকে আমি কিছু গাইডলাইন দিব যে ঠিক আছে ভাইয়া এই প্রশ্নটা আসছে, ওকে তাহলে এই প্রশ্নটা উত্তর করার জন্য তোমাকে কি কি শিখতে হবে বা কি কি তোমার জানা থাকতে হবে, এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে দেখবো। একটা জিনিস খেয়াল করো, গত ক্লাসে আমরা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ বি ইউনিটের 24-25 সেশনের যে প্রশ্নটা ছিল সেটা আমরা সলভ করছি। এটা আমরা গত ক্লাসের কথা বলতেছি। গত ক্লাসে আমরা 24-25 সেশন সলভ করে আসছি। আজকে আমরা যেটা করব, আজকে আমরা তার আগের বছরটা করবো, মানে 23-24 বছরের যেটা 23-24 সেশনের ওইটা সলভ করবো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। যারা যারা মানবিকের, বললামই তো যারা যারা মানবিকের তাদের লাগবে 7, আর যারা যারা মানবিক ব্যতীত অন্য কোনো জায়গা থেকে আসছে, বিজ্ঞান থেকে বা কমার্স থেকে, তাদের জন্য 7.5 লাগে। এই হচ্ছে বিষয়। তো চলো, আমরা 24-25 করছিলাম, আজকে আমরা 23-24টা করব। দেখি কি অবস্থা। যদি সময় থাকে আমাদের একটু তাড়াতাড়ি যাবো আজকে। আমরা চেষ্টা করবো আজকে দুটো ইয়ার করে ফেলার, দুটো সাল করে ফেলার, দুটো সেশন করে ফেলার। ঠিক আছে, আসো। এই যে এটা হচ্ছে আমাদের 2023-24 সেশনের যে প্রশ্ন ছিল সেটা। আমরা দেখি যে এখানে আমাদের কি করতে হবে বা এখানে আমরা কি কি প্রশ্ন দেখতে পাই। চলো শুরু করা যাক। ওকে, তোমরা যারা যারা ক্লাসে ঢুকছো, যেহেতু একটা ফ্রি ক্লাস, মাত্র 143 জন, পছন্দ হচ্ছে না বিষয়টা। প্রশ্নে ঢুকবো, ঢোকার আগে একটু কাইন্ডলি ভাইয়ারা কষ্ট করে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর হচ্ছে এই যে একটা লাভলি, একটা এত সুন্দর লাল রঙের গোল, এটাতে একটা ক্লিক করে দাও সবাই, তাহলে ক্লাসটা নিতে আমার খুব মজা লাগবে। চলো শুরু করি। প্রথমে কি বলছে? প্রথমে হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে রাখছে। সেন্টেন্স দিয়ে রাখছে, বলছে ফর মাই সেলফ আই চোজ দ্য চিপেস্ট ড্যাশ। তারপরে হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ যে কোনো একটা বসবে। এখন এখানে একটা কাহিনী আছে, কাহিনী হলো কোনটা বসবে। এই গল্পটা তোমাদের সিলেবাসে ছিল না। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, মানে এইচএসসি তে, তখন এটা আমার একটা গল্প ছিল, গল্প থেকে তুলে নিয়ে আসা। যাই হোক, তোমাদেরও এরকম দুই একটা প্যাসেজ পাবা যেগুলো সরাসরি ইংলিশ ফর টুডে বই থেকে উঠায় নিয়ে আসে। তার মানে দেখো এই জিনিসটা কিন্তু
ইংলিশ ফর টুডে বইয়ের, ইংলিশ ফর টুডে বইয়ের থেকে দেওয়া। এখন তোমরা হয়তো এটা পাও নাই, কিন্তু আমি পাইছিলাম, এবং এই বছর যারা পরীক্ষা দিচ্ছিল তাদের সিলেবাসও এটা ছিল। সো তোমাদের জন্য ইংলিশ ফর টুডে বইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বইটাকে তোমরা ফাঁকি ঝুঁকি দিয়ে পড়ো না, ঠিক আছে? এই বইটা পড়ার সিস্টেম আছে, আবার এই বইটার পিছনে অতিরিক্ত সময় কখনো ব্যয় করতে হয় না। এই বইটাতে যেটা করতে হয় খুব সিম্পলি, সেটা হচ্ছে আচ্ছা, মিশকাতুল জান্নাত মিশু বলছো কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবো? ভাইয়া ভাইয়া সব ইউনিটে দিতে পারবা। তুমি যদি মানবিকের স্টুডেন্ট হও, তুমি চাইলে সায়েন্সেও দিতে পারবা, দেওয়া যায়, সমস্যা নেই, এটা যে কোনো ইউনিটে দেওয়া যায়। আচ্ছা, কি বললাম সেটা হচ্ছে যে তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার বইটা, মানে ইংলিশ ফর টুডে বইটা, এটা একটু পড়তে হবে। কেন পড়তে হবে আমি তোমাদেরকে বলি, এই যে এই প্রশ্নটার কারণে। এবং পড়ার সিস্টেম আছে, পড়ার সিস্টেমটা হচ্ছে এমন না যে তোমাকে হচ্ছে পুরো বইটা একদম লাইন বাই লাইন পুরো মুখস্থ করে ফেলতে হবে, না। তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রত্যেকটা গল্প পড়বা, গল্পগুলা বুঝবা যে গল্পের মধ্যে কি বললো, গল্পের মূল বিষয়টা, মূল বক্তব্যটা বুঝে নিতে হবে, ফার্স্ট কাজ। আর দ্বিতীয় কাজ যেটা, সেখানে যতগুলো ওয়ার্ড মিনিং দেখতে পাও, ওয়ার্ড মিনিং গুলো তোমাকে শিখতে হবে। ওয়ার্ড মিনিং না শিখলে তুমি কিন্তু পরীক্ষায় গিয়ে বেশি একটা সুবিধা করতে পারবো না। এখন ওয়ার্ড মিনিং কই থেকে পড়বো ভাইয়া? ওয়ার্ড মিনিং তোমরা যারা আমাদের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল, তোমাদেরকে কিন্তু আমি ওয়ার্ড মিনিং এর একটা পূর্ণাঙ্গ পিডিএফ দিয়ে দিছিলাম। মানে ইংলিশ ফর টুডে বইতে যতগুলো ওয়ার্ড মিনিং আছে সবগুলো ওয়ার্ড মিনিং এর পিডিএফ তোমাদেরকে আমি দিছি, ওই জায়গাগুলো থেকে পড়ে নেবা ইনশাল্লাহ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এখন আসো এটাকে আমরা উত্তর করি। উত্তরটা কিভাবে হবে সেটা একটু দেখো। ফর মাই সেলফ আই চোজ দ্য চিপেস্ট ড্যাশ। আচ্ছা, এখানে বাংলা অনুবাদটা করি প্রথমে। বলছে ফর মাই সেলফ, আমার জন্য, আই চোজ, আমি নির্বাচন করলাম, দ্য চিপেস্ট, সবচাইতে সস্তাটা, সবচাইতে সস্তাটা আমি নিজের জন্য নির্বাচন করলাম। আচ্ছা, এখন সবচাইতে সস্তাটা কি নির্বাচন করলাম? ওয়াজ দ্যাট আ মাটন চপ, ওয়াজ আ মাটন চপ, এন্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ, দ্যাট ওয়াজ আ মাটন চপ। আচ্ছা, এখানে দেখো গ্রামারটা একটু খেয়াল করতে হবে, ঠান্ডা মাথায় জিনিসটা বুঝো, এই জিনিসটা না বুঝলে প্যাস লাগবে। গ্রামারটা একটু বুঝো। এখানে কি বলছে? ফর মাই সেলফ আই চোজ দ্য চিপেস্ট, তারপরে হচ্ছে কিছু একটা, মানে তোমাকে আমি বললাম যে আমি আমার জন্য সবচাইতে সস্তা জিনিসটা নির্বাচন করলাম, ঠিক আছে? সবচাইতে সস্তা জিনিস নির্বাচন করলাম। এখন বলে আমি থেমে গেলাম। তুমি আমার জিজ্ঞেস করলা, ভাইয়া ঠিক আছে সস্তা জিনিস নির্বাচন করলেন, কিন্তু সেটা কি, জিনিসটা কি, সস্তা জিনিস কোনটা? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই পার্টটা, এই যে আই চোজ দ্য চিপেস্ট, এটা কিন্তু তোমার একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম। কিভাবে হইলো আরেকবার একটু বলি, খেয়াল করো। ফর মাই সেলফ আই চোজ দ্য চিপেস্ট বলে থেমে গেলাম, আমার জন্য আমি সবচেয়ে সস্তা জিনিসটা নিলাম। সস্তা কোন জিনিসটা নিছো সেটার কিন্তু কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই। তার মানে কি? তার মানে এখানে অর্থ সম্পূর্ণ নাই, এখানে ইনফরমেশন ল্যাকিং আছে, ইনফরমেশন ঘাটতি আছে। ঘাটতি আছে মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এসসি বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে এখানে আমার এমন একটা কিছু লাগবে যেটা কিনা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে এখানে বসবে। এখন আসো একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আই চোজ দ্য চিপেস্ট ওয়াজ দ্যাট আ মাটন চপ। দেখো এখানে গ্রামারই মিলে না। কিভাবে গ্রামার মিলে না? আই চোজ দ্য চিপেস্ট, চিপেস্ট হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? একটা ডিগ্রি থেকে আসে, চিপ, চিপার, চিপেস্ট। চিপেস্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কখনো অক্সিলিয়ারি ভার্ব বসে না, তার মানে এটা বাদ। অ্যাডজেক্টিভের পরে কিন্তু কখনো অক্সিলিয়ারি ভার্ব বসে না। কেমনে বসে না? দেখো আমি বললাম রহিম ইজ আ গুড বয়, ভালো কথা, রহিম ইজ এ গুড বয়, তাহলে রহিম তারপরে ইজ বসছে, ইজ একটা অক্সিলিয়ারি ভার্ব রহিমের পরে বসছে, কারেক্ট। কিন্তু আমি যদি বলি রহিম আ গুড বয় ইজ, বা আর রহিম আ গুড ইজ বয়, শুনতে কেমন দেখা যায়? দেখো অ্যাডজেক্টিভের পরে কখনো অক্সিলিয়ারি ভার্ব বসানো কিন্তু যায় না, তার মানে এক নম্বরটা বাদ। দুই নম্বরটা একই কারণে বাদ, অ্যাডজেক্টিভের পরে কখনো অক্সিলিয়ারি ভার্ব বসে না। তারপরে দেখো সি নাম্বারটা, আমি বলতেছি যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। ফর মাই সেলফ আই চোজ দ্য চিপেস্ট, একটা সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে আমার এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, আইসি লাগবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। এখন একটা জিনিস দেখো, এই দুটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? উত্তর হচ্ছে এন্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ। এই দ্যাট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা এখানে মেইন ভার্ব হিসেবে হচ্ছে, মাটন চপ হচ্ছে আমার অবজেক্ট। এখানেও সেম, দ্যাট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হলো ভার্ব, আর এ মাটন চপ হচ্ছে আমার অবজেক্ট। তাহলে দেখো এই দুটোই কিন্তু আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হিসেবে কাজ করতেছে, দুইটাই।
এখন প্রশ্ন থাকে যে ভাইয়া দুইটা তো উত্তর হবে না, উত্তর হবে যে কোনো একটা, কিন্তু তাহলে উত্তর কোনটা, এটা একটু খেয়াল করো। ঘটনা হচ্ছে আমি বলতেছি যে এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ আছে মানে হইলো সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স গুলাতে কিন্তু কখনোই তোমার কনজাংশন বা কানেক্টর থাকে না। এখানে দেখো সি নাম্বার একটা কানেক্টর দিয়ে রাখছে এন্ড, যদি আমি কানেক্টর সহটা নিতাম ওইখানে, তাহলে এইটাকে কোনোভাবেই সাবঅর্ডিনেট ক্লজ বলার সুযোগ ছিল না। তখন আমার এটাকে বলতে হইতো যে না, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। দুইটা প্রিন্সিপাল ক্লজকে আমি একটা কানেক্টর বা কনজাংশন দিয়ে যখন যুক্ত করে দেই, তখন সেটা হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এটা তো প্রিন্সিপাল ক্লজ না, এটা একটা নির্ভরশীল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমার এখানে কোনোভাবেই কনজাংশন দেওয়ার সুযোগ নাই, কারণ কনজাংশন দিলেই এইটাকে আর সাবঅর্ডিনেট ক্লজ বলা যাবে না, তখনই ভুল হয়ে যাবে। তার মানে এইটাও সি নাম্বারটাও বাদ পড়ে যাচ্ছে, বাকি রইল কি ডি নাম্বার, দ্যাট ওয়াজ আ মাটন চপ। কিভাবে হচ্ছে, এইটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই হচ্ছে গিয়া মূল বিষয়। ঠিক আছে, সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে একটা প্রশ্ন আসছে এই বছর, মানে 23-24 সেশনের কথা বলতেছি। এই হচ্ছে একটা, 1 নম্বর শেষ। এখন দেখি তোমরা যারা যারা উত্তর দিছো তোমাদের উত্তরগুলো একটু দেখি। তোমরা মোটামুটি হয়ে গেছো, ডিভাইডেড হয়ে গেছো। রোজি বলতেছো ক্লাস নাই, কারেন্ট নাই বলে ক্লাস করতে পারতেছি না। ভাইয়া প্যারা নাই, এই ক্লাসটা থেকে যাবে, পেজে থেকে যাবে, তুমি পরবর্তীতে চাইলে করে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। এবার আসো তোমাদের উত্তরগুলো দেখি। তোমরা হচ্ছে গিয়া মোটামুটি 2 দলে ভাগ হয়ে গেছো, কেউ বলছো সি, কেউ বলছো ডি। আমি তোমাদের কাছ থেকে এতক্ষণ আমি উত্তরটা দেখি নাই, কেন দেখি নাই জানো? এই কারণটাই ছিল, তোমরা এখানে কনফিউজ হয়ে যাবা, এটা জানা কথা। কারণ আমি নিজেও বিশ্বাস করো, আমি প্রথমবার যখন এই প্রশ্নটা দেখছি না সলভ করানোর জন্য, এটা তো আমার পরীক্ষা না, মানে অন্য সেশনের পরীক্ষা। আমি এই প্রশ্নটা দেখে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, ঠিক আছে এখানে কোনটা হবে। পরে নিজে নিজে একটু চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে এখানে এরকম হইতে পারে। তোমাদের আটকে যাওয়া স্বাভাবিক। সঠিক উত্তর হচ্ছে ডি। যারা যারা ডি উত্তর করছো তোমাদের উত্তর সঠিক। যারা যারা সি বলছো তাদের আর আমি আর পড়লাম না, পরবর্তী প্রশ্নগুলো ইনশাআল্লাহ তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইউশাদ হোসাইন, তারপরে হচ্ছে সাদিয়া কবির, রায়হান, এরপরে হচ্ছে ইসমাইল হোসেন, মোবারক হোসেন, এরপরে হচ্ছে আয়শা মিম, এরপরে সুমাইয়া শিমু, কথা, সাইফুল্লাহ, আমিনা খাতুন সুমাইয়া, নকিব মাসুম, ফায়াদ, তারপরে নবান্ন, তাসনিয়া মেহরিন, আমিনা খাতুন, জোবায়ের মোর্শেদ ইত্যাদি আরো অনেকে। সবাই থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা ডি উত্তর দিচ্ছে তোমাদের উত্তর সঠিক। আর সি উত্তরটা কেন হবে না আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো, দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এই জিনিসটা, এই ফ্রি কোর্সটা ডিজাইন করা হয়েছিল মূলত প্রশ্ন সলভের জন্যই। এখন মনে করো তোমাদেরকে আমি যদি প্রশ্ন সলভ করে শেষ করে দেই, এই জিনিসটা শেষ করে দেওয়ার পরে আলটিমেটলি তোমাদের তো আমি কোনো হেল্প করতে পারলাম না যে ঠিক আছে ভাই এইটা এইভাবে পড়তে হয় বা এই জিনিসটা এরকম। মনে করো আমি তোমাকে এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ফুল ডিটেল পড়াইলাম না, কিন্তু এখানে ছোট্ট একটা নিয়ম দেখাই দিলাম, এই নিয়মটাই যে পরীক্ষা আসবে না তোমার তার তো কোনো গ্যারান্টি নেই। এই কারণে আমি একটু সময় নিয়ে পড়াই এবং আমার একটা এক্সপেকটেশন আছে তোমাদের কাছে, সেটা হচ্ছে ভাইয়া তুমি বুঝতে পারছো আমি কি পড়াচ্ছি, যে কেন উত্তর এটা হইলো তুমি সেটা বুঝতে পারছো। এই জিনিসটা ক্লিয়ার না হয়ে আমি পরের প্রশ্নে যাবো না, দরকার হয় আমি আসতে যাব। কারণ আমার 10 বছরের প্রশ্ন সলভ করলে আপনার 10 গুণ 15 মানে 150টা প্রশ্ন, 150 প্রশ্নের মধ্যে না হইলেও তোমার 50টা প্রশ্ন বা 60টা প্রশ্ন রিপিট আছে। ঠিক আছে, সো আলটিমেটলি আমার হচ্ছে এত বেশি না পড়লেও চলবে, আমার প্রশ্ন রিপিট থাকেই। আমি যদি 5 বছরের প্রশ্ন খুব সলিড ভাবে সলভ করতে পারি, তাও আমি তোমাদেরকে একটা মোটামুটি গাইডলাইন দিতে পারবো যে ঠিক আছে ভাই এইরকম থেকে প্রশ্ন হয়, সমাধানগুলো এরকম। তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে বইলো যে ক্লিয়ার হয়েছে কিনা। আসো 2 নম্বরে আসি। 2 নম্বরে কি বলছে, হাউ মেনি টাইমস ইউ ড্যাশ বিন অ্যাব্রোড। আচ্ছা, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা একটু উত্তরটা দাও। হাউ মেনি টাইমস ইউ ড্যাশ বিন অ্যাব্রোড, আমি বলে দিলাম যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। উত্তরটা দাও। এই জেরিন সুবা নবান্ন, এ আইসা ধাপ করে লেখছে হেড। কেমনে হেড ভাই? আমি বললাম প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে হেড কবে থেকে আসে? প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ আসে অথবা হ্যাজ আসে, হেড কেন আসবে? বোকা নাকি?
আচ্ছা বাকিদের উত্তরগুলো দেখি। ইউশাদ হোসেন, তাসনিয়া মেহেরিন, তারপর হচ্ছে ইয়ামিন হোসেন, লামিয়া শেখ, জিয়ন উষা, তারপরে মোবারক। মোবারক আবার লেখছে সি। কেন রে ভাই, কেন হ্যাড কেন হবে? আমি বলতেছি প্রেজেন্ট পারফেক্ট কেন? আচ্ছা এই তো ভেরি গুড। যারা যারা এই উত্তর দিছো, নজরুল, সুমাইয়া, কথা, আমিনা খাতুন, তারপরে হচ্ছে তাসনিয়া মেহেরিন, মুবাশশির, নুসরাত জাহান, নাফিসা ইসলাম, মাহমুদা মিম, তারপরে উম্মে হাবিবা, মমিনুল ইসলাম, যারা যারা উত্তর দিছো হ্যাভ, তোমাদের উত্তর সঠিক। এখন আসো এটা ফাইন্ড আউট করে কিভাবে সেটা আমরা একটু বের করি। খেয়াল করে দেখো যে যখন আমরা কারো সামনে বসে তাকে একটা প্রশ্ন করি তার এক্সপেরিয়েন্সের ব্যাপারে, একটু ঠান্ডা মাথায় শুনো। কারণ কি বলতে পারতা যে ভাইয়া পাস্ট টেন্সেও তো প্রশ্ন করা যায়, ঠিক আছে, পাস্ট টেন্সেও তো প্রশ্ন করা যায়, যায় না? যে আমি বললাম যে ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খাইছিলা কিনা, এটাও কিন্তু পাস্ট টেন্সের প্রশ্ন। কিন্তু আমি এখানে ধুপ করে দেখে বলে দিলাম যে ভাইয়া এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আপনি প্রেজেন্ট বুঝলেন কেমনে? আমি তো পারলাম না, আমি কেন হ্যাড বললাম? এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করি। দেখো কিভাবে, যখন তুমি কাউকে তার এক্সপেরিয়েন্স নিয়ে প্রশ্ন করবা, মানে হচ্ছে সে অতীতে কোনো একটা কিছু এক্সপেরিয়েন্স করে আসছে, সেইটা এখন সে তোমার সাথে হয়তো শেয়ার করবে, এই ধরনের কিছু, ঠিক আছে? তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্ন করি। এখন বলতে পারো ভাইয়া আপনার অতীতকালে ভাত খাওয়াটাও তো এক ধরনের এক্সপেরিয়েন্স, তাই না? অতীতকালে ভাত খাওয়াটা একটা এক্সপেরিয়েন্স, কিন্তু একটা জিনিস দেখো, ওই এক্সপেরিয়েন্সটা নিয়ে না সে তোমার সাথে কোনো কিছু কথা বলবে না, এই ব্যাপারে সে কোনো কথা বলবে না। সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সরি এই বিদেশ ঘোরার যে এক্সপেরিয়েন্সটা, এটা নিয়ে সে তোমার সাথে কথা বলবে। সো সেটাকে আমি এক্সপেরিয়েন্স বলবো, যেটা হচ্ছে কথা বলার মতো বা রেসপন্ড করার মতো একটা বিষয়, কোনো গুরুত্বপূর্ণ বা হচ্ছে গিয়ে মেমোরি লেনের বিষয়, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে লিখি। আর একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোতে যেগুলাতে এই যে বিন টিন দেখতে পাবা না, এগুলাতে কখনোই পাস্ট পারফেক্ট টেন্স বসে না। যাই হোক না কেন পাস্ট পারফেক্ট বসবে না, পাস্ট পারফেক্ট দিয়ে কখনো এই ধরনের প্রশ্ন করা হয় না। পাস্ট পারফেক্টের প্রশ্ন আলাদা। পাস্ট পারফেক্টের প্রশ্ন হয় হচ্ছে তোমার কোনো কাজ ঘটে গেছে অতীতে, সেটার প্রভাব রয়ে গেছে, ওইটা নিয়ে কোনো একটা প্রশ্ন করছে। যখনই এই ধরনের এক্সপেরিয়েন্সের কথা জিজ্ঞেস করা হয়, তখন আমরা সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি সর্বদা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপরেও আরেকটা সিম্পল ওয়ে তোমাদেরকে বলে দিই, এই ধরনের প্রশ্ন যদি দেখতে পাও যে ড্যাশ আছে তারপর একটা বিন দেওয়া আছে, এখানে চোখ বুঝে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসায় দিবা, এখানে পাস্ট পারফেক্টের কোনো সুযোগই নেই। ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা করা যায়, জাস্ট সিম্পলি মনে রাখার টেকনিক হচ্ছে এই টাইপের বিন সহ সেন্টেন্স থাকলে এখানে প্রেজেন্ট পারফেক্টই বসবে, পাস্ট পারফেক্ট বসবে না, কখনোই বসে না, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমার 2 নাম্বারটা। আচ্ছা, আমিনা খাতুন সুমাইয়া বলছে যে ভাই আমার নাম আমিনা খাতুন না, আমিনা খাতুন সুমাইয়া, সমস্যা কি? আমি আমার স্লাইডের মধ্যে লিখে রাখছি জাওয়াদ স্যার, আমার নাম কি শুধু জাওয়াদ, আরো কিছু আছে না? আমরা ডাকার সময় মানুষকে শর্ট করে ডাকি, ছোট নামে ডাকি। তা আমিনা খাতুন, তোমাকে আমি সুমাইয়া বলে ডাকলাম, সমস্যা কোথায়? আচ্ছা, বর্ষা এতক্ষণ পরে এসে জিজ্ঞেস করতেছে ভাইয়া কি পড়াচ্ছেন? ভাইয়া প্রশ্ন সলভ করাচ্ছে, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতেছি। সমস্যা নাই, তুমি যেখান থেকে শুরু করছো এখান থেকেই থাকো, হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আসো 3 নাম্বারটা, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড? হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড, এটার উত্তর কি? 3 নাম্বারটা, 3 নাম্বার উত্তরটা তোমাদের কাছ থেকে একটু দেখি তো, উত্তর দাও। তোমাদের উত্তরগুলো একটু দেখি তো কি কি হবে। ডিফারেন্ট, ডিফার, ডিফারেন্স নাকি ডিফার, আবার ডিইএফআর। আচ্ছা, সবাই উত্তর দিছো 3। মাহফুজুর রহমান ভাই ইংলিশ গ্রামারের জন্য কোনটা কিনবো? ভাই মার্কেটে যে কোনো বই কিনতে পারেন ইংলিশ গ্রামারের জন্য, যে কোনো বই, সব বই ওই একই, ঘুরায় ঘাড়ায়, কোনো ডিফারেন্স নাই, যেটা মনে চায় কিনো। কখন কিভাবে কিনবে আমি তোমাকে বলে দিই। তুমি মার্কেটে যাবা, যে বইটা একটু পাতা টাতা উল্টায় দেখবা, দেখে তোমার যেটা পছন্দ হবে যে হ্যাঁ এটা লেখা আমার ভালো লাগছে, কিনে নিয়ে আসবে। কারণ বিশ্বাস করো ভাইয়া, প্রত্যেকটা বই সেম, মার্কেটের কোনো ডিফারেন্স নাই, যেটা মনে চায় পড়তে পারবা, কিচ্ছু হবে না। আচ্ছা, তোমরা যারা যারা উত্তর দিছো বি, তোমরা যারা যারা উত্তর দিছো বি, তোমাদের উত্তর সঠিক। আর যারা যারা হচ্ছে অন্যগুলা দিছো তোমাদের উত্তর ভুল। তোমাদের যারা যারা অন্যগুলা এ অথবা সি অথবা ডি কিছু একটা বলতেছো, তোমাদের উত্তরটা আর আমি পড়লাম না, বলছো বলছো ভুলে যাও এবার।
আসো, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড, এটা সঠিক উত্তর হচ্ছে ডিফার। কেন ডিফার, এই উত্তরটা তোমাদের লাগবে, কেন এটা হইল। আসো এবার হচ্ছে তোমাদেরকে দেখাই, পার্টস অফ স্পিচ পড়তে হবে একটু। এই প্রশ্নটা পার্টস অফ স্পিচের প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচের প্রশ্ন কিভাবে হইলো এটা খেয়াল করে দেখো। এই প্রত্যেকটা শব্দের পার্টস অফ স্পিচ তোমরা ফাইন্ড আউট করো। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। ডিফার হচ্ছে আলাদা হওয়া, ভার্ব। ডিফারেন্স মানে পার্থক্য, নাউন। আর এই ডিফার কোনো শব্দই নেই, এটা একটা ভুল শব্দ, এটা বাদ। তাহলে দেখো এই তিনটা। এবার আসো তোমাকে একটা জিনিস দেখাই, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড। খেয়াল করো, হাউ হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউনও বলে এটাকে। ডাজ হইলো একটা অক্সিলিয়ারি ভার্ব। জাঙ্ক ফুড হচ্ছে আমার এই পুরোটা হলো নাউন, ঠিক আছে? এটা কমন নাউন। তারপরে হচ্ছে ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, আর ফাস্ট ফুড হচ্ছে এখানে অবজেক্ট, ঠিক আছে? আরেকটা নাউন, এটা অবজেক্ট। খেয়াল করে দেখো এখানে আমার সাবজেক্ট আছে, ঠিক আছে? এখানে আমার সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সবই আছে, অক্সিলিয়ারি ভার্বও আছে। কিন্তু একটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করি, যে একটা সার্থক বাক্য তৈরি করার জন্য পূর্ব শর্ত কি? একটা সার্থক বাক্য তৈরি করার জন্য পূর্ব শর্তটা কি, এটা তোমাদেরকে জানতে হবে। অনেকে অনেকভাবে উত্তর দিবা, কিন্তু যদি তোমার উত্তর দরকার হয় আমি তোমাদেরকে উত্তর দিচ্ছি। একটা সার্থক বাক্য তৈরি করার জন্য শুধুমাত্র দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সাবজেক্ট লাগে এবং একটা ভার্ব লাগে, দ্যাটস ইট। তুমি যদি সাবজেক্ট এবং ভার্ব এনশিওর করতে পারো তাহলে ওটাকে সার্থক বাক্য বলা যায়, সাবজেক্ট এবং ভার্ব থাকলে। এখন বলতে পারো ভাইয়া ওই যে ভার্ব আছে তো, অক্সিলিয়ারি ভার্ব আছে, কিন্তু এখানে আমি ভার্ব বলতে মেইন ভার্বের কথা বলতেছি। দেখো খেয়াল করে, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে জাঙ্ক ফুড, কিন্তু এখানে দেখো কোনো মেইন ভার্ব কিন্তু নাই। মেইন ভার্ব না হইলে এটা কি কোনো সার্থক বাক্য হইলো? এটা কোনো সঠিক বাক্য হইলো? হইলো না। তাহলে আমার কি করতে হবে? এখানে আমার একটা ভার্ব বসাইতে হবে। তাহলে অপশনগুলোর মধ্যে দেখো ভার্ব কোথায় আছে? ডিফারেন্ট কি ভার্ব, ডিফার কি ভার্ব, ডিফারেন্স কি ভার্ব, কোনটা ভার্ব? এই তিনটার মধ্যে যেটা ভার্ব সেটাই আমার এখানে সঠিক উত্তর। তাহলে দেখো কি আসলো, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড। এই হচ্ছে গিয়ে বিষয়। আশা করি বুঝতে পারছো সবাই। যেটা বোঝাইতে যেতেছি যে আমার এই সেন্টেন্সে দেখে বুঝতে হবে যে এখানে আমার কোন পার্টস অফ স্পিচ বসবে। কারণ দেখো এই তিনটা কিন্তু একই শব্দ, খালি একই শব্দের তিনটা রূপ, একটা অ্যাডজেক্টিভ ফর্ম, একটা ভার্ব ফর্ম, একটা নাউন ফর্ম। আমার লাগবে কোনটা সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তার জন্য আমাকে শিখতে হবে পার্টস অফ স্পিচ। দেখো পার্টস অফ স্পিচ থেকে কিন্তু একটা সেন্টেন্স চলে আসছে, এবং এই জিনিসটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি যে একটা সার্থক বাক্য তৈরি করার জন্য সাবজেক্ট এবং ভার্ব থাকা বাধ্যতামূলক। তোমরা অনেকে এভাবে পড়ছো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টও লাগে। অবজেক্ট বাধ্যতামূলক না, অবজেক্ট দেয় অনেকে কিন্তু অবজেক্ট লাগে না, ঠিক আছে? এই হচ্ছে তিন। এই যারা যারা 4 এবং 5-এর উত্তর দিচ্ছ, তোমাদের উত্তর আমি এখন দেখবো না, নামও পড়বো না, নিবও না, কারণ আমি এখনো 4-এ যাইনি। শুধু শুধু বেশি দৌড়ায় তো লাভ নেই, আমরা একটা একটা করে আসি। 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা বুঝতে পারছো কিনা সেটা একটু কমেন্ট করে আমাকে জানাও। 3 নাম্বারটা সাবজেক্ট প্লাস ভার্ব, এই সার্থক বাক্য হওয়ার যে কন্ডিশনটা, এবং কেন এখানে আমার ভার্বই বসলো, কেন ডিফার বসলো, কেন অন্য কিছু বসলো না, এটা বুঝতে পারছো কিনা সেটা একটু আমাকে কমেন্টে জানাও। তারপরে আমরা পরেরটা চলে যাব। নুসরাত আলম জেরিন একটা সুন্দর বলেছো যে জাঙ্ক ফুড হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন এখানে একটা কাহিনী আছে। ঘটনা হচ্ছে যে এই জিনিসটার মধ্যে যে জাঙ্ক ফুড, এই জাঙ্ক ফুডটা ও তো অলরেডি জাঙ্ক একটা অ্যাডজেক্টিভ আছেই, ফুড হচ্ছে সেটা এখানে নাউন, অলরেডি আমার এখানে একটা অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমার নতুন আর একটা অ্যাডজেক্টিভ আমি কোথায় ঢুকাবো? হয় সামনে বসবে সর্বোচ্চ, ব্যাড জাঙ্ক ফুড হইতে পারতো বা ডিফারেন্ট জাঙ্ক ফুড হইতে পারতো, কিন্তু এই জায়গাটাতে অ্যাডজেক্টিভ তো বসানোর সুযোগই নাই। এখানে তুমি কিভাবে অ্যাডজেক্টিভ বসাও? এখানে তো আমার অ্যাডজেক্টিভ বসানোরই সুযোগ নাই। ওকে, নাফিসা ইসলাম, সাদিয়া কবির রায়হান, তারপরে হচ্ছে সাদিয়া আফরিন, ঋতু, তাসনিয়া মেহরিন,
যারা যারা জি লেখছো, সুমাইয়া, দিয়ানা, নুসরাত জাহান, ভেরি গুড, যাক বুঝতে পারছো। ওকে, এই মিসকাতুল জান্নাত মিশু বলতেছে যে কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগে আর কোন ইউনিটে পরীক্ষা দেওয়ার প্লিজ বলে যান। ভাইয়া আমি সবগুলা জানি না, খালি ঢাকা ইউনিভার্সিটিটা জানি, বাকিগুলো হচ্ছে গিয়ে জেনে এডুকেটমের পেজে পাবলিশ করে দেবো, সমস্যা নেই, পেয়ে যাবা। নাজমিন নাহার চাঁদনি বলছো আরেকবার বোঝান 3 নাম্বারটা। ভাইয়া এখানে সিম্পলি বুঝো, এই সেন্টেন্সটার মধ্যে আমার ভার্ব ছিল না, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব ছিল না, আর একটা সার্থক বাক্য তৈরি করার জন্য সাবজেক্ট এবং ভার্ব লাগে। সাবজেক্ট ছিল কিন্তু ভার্ব ছিল না দেখে আমি ভার্ব নিয়ে বসাইছি, উত্তর হয়ে গেছে এটি। 4 নাম্বারটাতে আসো, 4 নাম্বারটাতে আসো। এটা হচ্ছে একটা প্রিপোজিশনের প্রশ্ন। প্রিপোজিশনের প্রশ্ন 4 নাম্বারটা কি বলছে? এটা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, 2 ওয়েমেন ছিল না তোমাদের, ওই 2 ওয়েমেন থেকে আসছে এটা, ভ্যালেন্টিনা তেরেস্কোভার প্রশ্ন। কি বলছে? শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ 400 কম্পিটিটরস। এখানে যে কয়টা শব্দ আছে এরা প্রত্যেকটাই একটা করে প্রিপোজিশন, প্রিপোজিশনগুলো একটু খেয়াল করো। অ্যামাং মানে হচ্ছে মধ্যে থেকে, নিয়ার মানে হচ্ছে কাছে, টুয়ার্ড মানে দিকে, বিটুইন মানে দুইজনের মধ্যে। এই হচ্ছে গিয়ে আমাদের 4টা প্রিপোজিশনের অর্থ। খেয়াল করো কোনটা হবে। শি ওয়াজ সিলেক্টেড ফ্রম নিয়ার 400 কম্পিটিটরস, 400 জন কম্পিটিটরের কাছ থেকে তারা নিয়ে আসছে টান দিয়ে, এটা কি না, তাহলে এটা বাদ। তারপর হচ্ছে বলছে শি ওয়াজ সিলেক্টেড ফ্রম টুয়ার্ড 400 কম্পিটিটরস, তাকে 400 জন কম্পিটিটরের দিকে ধাক্কা দিয়ে তারপরে সিলেক্ট করছে, এটাও না, বাদ। তারপরে বলছে শি ওয়াজ সিলেক্টেড ফ্রম বিটুইন 400 কম্পিটিটরস, দুইজনের মধ্যে হইলে বিটুইন হয়, 400 জন, কই দুইজন আর কই 400 জন, তাহলে এটাও বাদ, বিটুইন। বাকি রইল কি? অ্যামাং। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। 4 নম্বর উত্তরটি একটু দেখি। 4 ভেরি গুড। যারা যারা 4 উত্তর দিচ্ছে, আশিকুর রহমান পারভেজ, লিসা তালুকদার, তারপর নুরুন নাহার ইসলাম, সিরাজুম মুনিরা, এরপর হচ্ছে তাসনিয়া মেহরিন, শর্মিলি, আশা, হিমশাদ ইসলাম, মাথার উপরে এমনি হাত দেওয়া ইমোজি দিছো, কি মিন করতে চাইলা ভাইয়া একটু বুঝাও। আচ্ছা, তারপরে হচ্ছে শাহানা আক্তার, এরপরে আফরিন নাবিহা, কানিজ, নুসরাত জাহান, সাইদা আক্তার, এই তো মাহি আহমেদ লিখছে ভাইয়া কিচ্ছু মনে করবেন না, আমি আজ ফার্স্ট অ্যাডমিশনের জন্য পড়তেছি, আমি কি পারবো? এই বেটা মনে করার কি আছে, পড়ানোর জন্যই তো আসছি, মনে করব কেন? শুনো আমি তোমাকে বলি মাহি আহমেদ, একটু তোমার উদ্দেশ্যে বলি, তোমাদের মতো, তোমার মতো আর অনেকেই আছে যারা হচ্ছে একটু দেরিতে শুরু করতেছে হয়তো। আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের পড়াটা খুব সহজ একটা জিনিস, বিশ্বাস করো আর না করো খুব সহজ। এখানে সবচেয়ে বড় সমস্যাটা কি হয় জানো? সমস্যাটা হচ্ছে আমাদের এই জিনিসটা জানার অভাবে, ঠিক আছে, পড়া পারার কথা বলবো না, আমরা জানি না কি পড়তে হবে। খুব সাধারণ একটা এক্সাম্পল তোমাদেরকে দেই। মনে করো তোমাদের প্রত্যেকের কাছে তো এখন একটা স্মার্টফোন আছে, রাইট? আছে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এখন তোমরা স্মার্টফোনটা খুব কমফোর্টেবলি চালাতে পারো, তাই না? কিন্তু তোমরা যখন প্রথম স্মার্টফোন কিনলা তখন স্মার্টফোনটা চালাতে খুব ভয় ভয় লাগতো না, যে আরে কি করব, নষ্ট হয়ে যাবে, এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, নানান ঝামেলা। কিন্তু এখন দেখো জিনিসটা শিখে গেছো দেখে চালাতে অভ্যাস হয়ে গেছে। এখন শুধুমাত্র নিজের ফোন না, তুমি এখন যে কোনো ফোন, স্মার্টফোন হাতে নিলে কিন্তু চালাতে পারবা। এই জিনিসটাই তুমি শিখে গেছো কিভাবে এটা অপারেট করতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়টাও এরকম, এখানে তোমাকে জাস্ট শুধু এটা শিখতে হবে যে ঠিক আছে আমার কোন জিনিসটা পড়তে হয়। হ্যাঁ, পড়াশোনার বহুত কিছু আছে, সব পড়তে হয় না, সবকিছু থেকে পরীক্ষা আসে না। তোমার খালি একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে ভাইয়া কোন জিনিসটা পরীক্ষায় আসে, জাস্ট এতটুকু ফাইন্ড আউট করা। এবং এটা ফাইন্ড আউট করা খুব সহজ। দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন করাচ্ছি আর বলে দিচ্ছি কোনটা কই থেকে আসছে। এটা আসছে পার্টস অফ স্পিচ, এটা আসছে প্রিপোজিশন, তারপরে এইটা আবার আসছে, দেখো এটাও কিন্তু প্রিপোজিশন থেকে আসছে। এই প্রত্যেকটা টপিক তোমাকে বলে দিচ্ছি। এখন ওই টপিকটা বলে দেওয়ার পরে তুমি যদি হচ্ছে ওই টপিক রিলেটেড কিছু পড়াশোনা করে ফেলো, তাও কিরকম পড়বা দেখো। প্রিপোজিশন কোথায় কোনটা বসে, জাস্ট এখানে মিনিং গুলা বের করলা, অ্যামাং কই বসে, নিয়ার কই বসে, টুয়ার্ড কই বসে, বিটুইন কই বসে, খালি শিখে নিলা। পরের বছর, এই বছর অ্যামাং থেকে আসছে, পরের বছর টুয়ার্ড থেকে চলে আসবে একটা, শেষ।
তোমাকে তো সবকিছু পড়ার দরকার নাই, বিশ্বাস করো। তোমরা যারা যারা হচ্ছে বাংলাদেশে একটা বইয়ের কোম্পানি আছে, মোটামুটি বাংলাদেশে এমন কোন স্টুডেন্ট নাই তারা ওই কোম্পানির বই পড়ে না। আমি ওটার নাম নিব না, বইটার নাম নিলে হচ্ছে গিয়ে ঝামেলা আছে আবার। যাই হোক, তো এরা কি করে জানো, এরা হইতেছে গিয়ে, আচ্ছা তোমাদের কি একটু আমি খোঁচা মেয়েরা বলে দিই তাহলে বুঝতে পারবা। ওদের যে বইগুলা বানানোরা, বইগুলার নামের মধ্যে বিচিত্র শব্দটা থাকে। এবার তোমরা বাইর করে নিও কোন বইয়ের কথা বলতেছি। ওই বইয়ে কি করে জানো, এরকম মোটা একটা বই বানায়, এরকম মোটা। এখন পোলাপান কি করে, ওই ইংলিশ বই খুললে না মাথাটা ঠাস করে জায়গা যায়, হায় হায় এত মোটা বই আমি কেমনে পড়ে শেষ করব। কিন্তু ভাই জানো ওরা কি করে, ওরা হচ্ছে গিয়ে দুনিয়াতে যা আছে সব দিয়ে রাখে। সব তো আমার দরকার নাই। ওই বইটা যত মোটা না, তার হচ্ছে তুমি 3/1 পড়লে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন তামা তামা হয়ে যাবে। বিশ্বাস করো, কোনো বিষয় না এগুলো, অযথা আমার বেশি পড়ার দরকার নেই। এই হচ্ছে সিস্টেম। তো মাহি আহমেদ এবং আরো যারা যারা বলতেছো যে ভাই আমি কি পারবো কিনা, অবভিয়াসলি পারবা। তোমার শুধু একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে যে আমি যে ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা করি, যে এই যে প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, তারপর হচ্ছে তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্রান্সফরমেশন, এগুলো নিয়ে একটু পড়াশোনা করো, দ্যাটস ইট। আর এগুলো দেখো মেজরিটি আসছে কিন্তু তোমার ইয়ে থেকে, এইচএসসি থেকে। যেমন ধরো এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, বাট সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা পড়তে হয়। প্রিপোজিশন তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, এগুলো একবার রিভিউ করো, হয়ে যাবে, শেষ। ওকে, তাহলে একটা জিনিস আসো, তোমাদের উত্তরগুলো দেখি। 4-এর এ যারা যারা উত্তর দিচ্ছে, এই যে শিববীর মজুমদার বলছো আমার নাম বলেন না কেন। এ বাবা রে, তোমার কমেন্ট আমার সামনে না পড়লে কি আমি ধৈর্য আইনা হচ্ছে কমেন্টের নাম বলবো? কমেন্ট করতে হবে তো, কমেন্ট করবা টাইম মতো, টাইম মতো কমেন্ট করলে কমেন্ট সবারই পড়বো ইনশাল্লাহ। এ রে দুষ্ট বলাবান, এরা হচ্ছে কি অলরেডি নাম বলা, মানে কমেন্ট লেখা শুরু করছে। এই কমেন্ট লিখিস না, কমেন্ট লিখিস না রে, কমেন্ট লিখিস না। আচ্ছা, ইংলিশের জন্য কোন বই পড়বা একবার বলছে অলরেডি, যে বই মনে চায় পড়তে পারো, সবই এক ভাইয়া, কোনো ডিফারেন্স নাই। দেখো, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 years। আসো, এই জিনিসটা হচ্ছে আমি লিটারালি মনে হয় 2 দিন না 3 দিন আগে আমাদের যে বাংলা ইংলিশ আইসিটির যে কোর্সটা না, ওই কোর্সের ক্লাসে পড়ায় আসছি। এখানে কি বসবে, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদিও গঠনটা তোমার কিছুটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতো, এটাও টেন্সের প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এখানে কোনটা বসবে দেখো, এখানে 4টা প্রিপোজিশন দেওয়া না, এই 4টার প্রিপোজিশনটা একটু অর্থ করো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ডিউরিং মানে কোনো কিছু চলাকালীন, ডিউরিং মানে কোনো কিছু চলাকালীন। তারপরে ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য, টু মানে কোনো কিছুর উদ্দেশ্যে, আর সিন্স মানে হচ্ছে কোনো জায়গা থেকে। আচ্ছা, এই হচ্ছে অর্থ। এখন এটা দেখে তোমার মনে হইতে পারে যে 5 বছর থেকে তিনি স্কুলের প্রিন্সিপাল, তাহলে ডি হবে সঠিক উত্তর। এখানে একটা ভুল করবা, ভুলটা হচ্ছে এই জায়গাতে এই দুটা আগেই বাদ পড়ে যাবে, কারণ এই দুটা অর্থ কোনোভাবেই মিলে না। বাকি থাকে হচ্ছে গিয়ে ফর এবং সিন্স। তোমরা যারা যারা টেন্সটা খুব ভালো করে পারো, ওইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন পড়বা, তখন হচ্ছে এই ফর এবং সিন্সের মধ্যে পার্থক্যটা তোমরা দেখতে পাবা। শর্টকাট একটু তোমাদেরকে জিনিসটা দেখায় দেই, ফর এবং সিন্সের মধ্যে পার্থক্য তোমরা জানো হয়তো, যারা জানো তারা জানো, ভেরি গুড। আর যারা জানো না তারা একটু ছোট করে জিনিসটা দেখে নাও। ফর হচ্ছে যদি একটা কাজ কতক্ষণ ধরে চলতেছে এটা জিজ্ঞেস করে, তাইলে ওইখানে ফর বসে, ঠিক আছে? কতক্ষণ ধরে চলতেছে, যেমন ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি বিগত 33 মিনিট ধরে, 33 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, মানে এখানে ফর বসবে, যে 33 মিনিট ধরে ক্লাস হচ্ছে, 33 মিনিট ধরে বা 33 মিনিট যাবত ক্লাস হচ্ছে, কতক্ষণ ধরে জিনিসটা চলতেছে, ব্যাপ্তিটা কতক্ষণ, এটা বোঝাইলে ফর বসে। আর সিন্স মানে হচ্ছে কখন থেকে শুরু হয়েছে, এইটা বোঝানোর জন্য সিন্স বসে। যেমন এই ক্লাসটা শুরু হয়েছে কখন থেকে, সন্ধ্যা 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে শুরু, তাহলে 7টা থেকে শুরু। যদি কাজটি কখন থেকে শুরু হয়েছে এটা বোঝায়, তাইলে সিন্স বসে। আর যদি কতক্ষণ ধরে কাজটি চলমান আছে সেটা বোঝায়, তাহলে ওখানে ফর বসে। সিম্পল হিসাব। এবার আসো, এটা দেখো, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, তিনি প্রিন্সিপাল, তিনি স্কুলের প্রিন্সিপাল দ্য লাস্ট 5 years, 5 বছর ধরে, লাস্ট 5 years বিগত 5 বছর, বিগত 5 বছর ধরে তিনি এই স্কুলের প্রিন্সিপাল। খেয়াল করে দেখো এই জায়গাটাতে কি কোথাও বলা আছে সে কবে কবে থেকে প্রিন্সিপাল গিরি শুরু করছে, সে কবে প্রিন্সিপাল হয়েছে, এটা বলা আছে? কোথাও বলা নাই। কিন্তু এটা বলা আছে যে কতদিন যাবত এই স্কুলের প্রিন্সিপাল হিসেবে আছে। তাহলে কতদিন যাবত তিনি এখানে আছে, কতদিন যাবত তিনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছে, এরকম যদি বোঝে তাহলে আমার এখানে কি বসবে? ফর বসবে।
ফর হচ্ছে আমার সঠিক অ্যান্সার। শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। খেয়াল করে দেখো আরেকটা জিনিস, এই যে দেখো বিন আছে না, এই বিনের কাহিনীটা দেখো, আগের প্রশ্নটা দেখাইছিলাম, এই যে হাউ মেনি টাইমস ইউ হ্যাভ বিন, এই জায়গাতে দেখো বিন আছে, হ্যাভ হ্যাজ আসছে। আগেরটাতে ইউ ছিল তাই হ্যাভ বসছিল, এটাতে শি আছে তাই হ্যাজ বসছে। এই ধরনের সেন্টেন্স গুলোতে সবসময় প্রেজেন্ট পারফেক্টই বসে, হ্যাড কখনো বসে না। এই হচ্ছে আমার 5 নম্বরটা। ঠিক আছে, জোবায়ের মোর্শেদ জিশান বলছো তোমার কাছে একটা নির্দিষ্ট প্রকাশনীর একটা নির্দিষ্ট নামের বই আছে। এই বইটা আমিও পড়ছিলাম, পড়তে পারো, বইটা খারাপ না, ভালোই। আচ্ছা যাক, 5-এর বি, লিসা তালুকদার, মার্জিয়া তোয়া, দেবপর্ণা ধর, কানিজ, এরপরে হচ্ছে গিয়া লাবিবা, স্নেহা আক্তার, ইত্যাদি ইত্যাদি। এই যে হুমায়রা ইয়াসমিন বলছো, এখন কেউ কেউ বলবে আমি নোমান বিচিত্রা পড়বো, আমি ম্যাগনেট বিচিত্রা পড়বো। শোনো, তোমাদেরকে আসো নোমান বিচিত্রা পড়াই, তোমাদের জন্য নোমান বিচিত্রাকে আজকে নিয়ে এসেছি। স্যার একটু আসেন, বাচ্চারা হচ্ছে কি আপনাকে খুঁজতেছে, আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুব ছোট্ট একটা কথা বলতে চাই স্যার, আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় পড়াচ্ছেন। অ্যাডমিশন টাইমে না তোমাদের কোনো ফ্রেন্ড কে কতটা মেধাবী, কার টেবিল ভর্তি, কি পরিমাণে বই আছে, সেইটার উপর নির্ভর করে কেউ চান্স পাবে না। তোমরা মাইন্ড করিও না আমার কথাটাকে। অনেকে আছো খুব ভাবে আছো এখন, তাই না? ভাই আমি এসএসসি তেও গোল্ডেন পেয়েছি, এইচএসসি তো ফাটায় দিছি, আমি গোল্ডেনের প্লাস পাবো, তার মানে ঢাকা ভার্সিটি এখন পকেটে নিয়ে ঘুরি। তোমার পকেট যে কোনো সময় ব্লাস্ট হয়ে যাবে। এগুলো বাদ দিয়ে দাও। যারা যারা এখন আকাশে উঠতেছো, বাবা সংযত হও। অ্যাডমিশন টেস্ট ধৈর্যের খেলা। 3.50 পাওয়া স্টুডেন্টরা ঢাবিতে চান্স পাচ্ছে, ভালো সাবজেক্টে পড়তেছে। 4 পয়েন্ট পাওয়া স্টুডেন্টরা ঢাবিতে পড়তেছে, দেশের ভালো ভালো ভার্সিটিতে পড়তেছে। আবার অনেক ডাবল গোল্ডেন প্লাস স্টুডেন্টরা কোথাও পাচ্ছে না। কেন? কতটুকু পড়তে হবে আর কতটুকু বাদ দিতে হবে, কতক্ষণ চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, এই রেসে সবাই টিকে থাকতে পারে না। এই জন্য তোমরা যারা অনেক খারাপ রেজাল্ট করেছো এর আগের পরীক্ষাগুলোতে, তোমাদের জন্য সুখবর যে এই রেসে অনেক ভালো রেজাল্টধারীরা পিছিয়ে পড়বে, তার মানে তোমার জন্য সম্ভাবনা আছে। আর যারা ভালো রেজাল্টধারী আছো তাদের তো কোনো চিন্তাই নাই, কিন্তু তাদের জন্য এটাই থ্রেট যে আলহামদুলিল্লাহ আমি তো গোল্ডেন এ প্লাস পাইছি, আমি তো এখন গোল্ড নিয়ে বসে আছি, আমি মোটামুটি এক পাও কার্জনের ভিতর দিয়ে রাখছি, আর এক পাও এখন কলা ভবনে আছে। তো এই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। মাঝখান থেকে দেখবা টিএসসি তে ব্লাস্ট হবে, এক পা কার্জনে এক পা অপরাজা বাংলায়, মাঝখানে উড়ে গেছো। এমনটা হওয়া যাবে না। তোমাদের একটু দুষ্টামি করলাম, বাট এটা চরম সত্য কথা। অ্যাডমিশন টেস্ট একটা বড় রেস, এই রেসটাতে কেউ কখনোই তার ওই যে স্যার বড় বড় আমরা কুস্তি দেখি না, কুস্তিতে কার দেহ কত বড়, কতটা শক্তিশালী, এর উপর কেউ টেকে না স্যার। এখানে হচ্ছে তাকে টেকনিক জানতে, টেকনিকের খেলা, টেকনিক জেনে জায়গা মতো তাকে আঘাত করতে পারলেই, সময় মতো আঘাত করতে পারলেই তারে হারিয়ে দিতে পারে। শুধু দেহ দিয়ে খেলা চলে না। যেরকম শুধু শারীরিকভাবে শক্তিশালী হলে সবকিছুতে জেতা যায় না, একইভাবে যত ভালো রেজাল্টই থাকুক পূর্বের পরীক্ষাগুলোতে অ্যাডমিশনে জিততে পারবো না। অ্যাডমিশনে জেতার জন্য তোমাকে কৌশলী হতে হবে, পরিশ্রমী হতে হবে, বিনয়ী হতে হবে, বাবা মার খেদমত করতে হবে, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, সবার সাথে বিনয়ের ব্যবহার করতে হবে, স্রষ্টার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। জিনিস কয়টা মেইনটেইন করার জন্য তোমার লাগবে সঠিক দিক নির্দেশনা। এই সঠিক দিক নির্দেশনা নিয়ে এসেছে ইডুকাটমি স্কুল। ইডুকাটমি স্কুলের এই যে আমরা ফ্রি ক্লাসগুলো নেব, একটু মনোযোগ দিয়ে করবা, ইনশাল্লাহ তোমার পূর্ববর্তী রেজাল্ট যেমনই হোক তোমার জন্য চমৎকার কিছু অপেক্ষা করতেছে। যারা যারা ক্লাসটা করতেছো ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দাও। আমাদের এই ভালোবাসা, আমরা এত পরিশ্রম কষ্ট সবার মাঝে ছড়িয়ে যাক। স্যার অনেক ডিস্টার্ব করছি স্যার, বাচ্চাদের একটা রিকোয়েস্ট আছে। বলেন। বলতেছে যে দুজন মিলে ক্লাস নেন, বেশি বুঝবো। তাইলে আপনি বাচ্চাদেরকে 6 নাম্বার থেকে একটু বোঝা দেন। আমি একটা বেশি প্রশ্ন সলভ করব না, মানে হচ্ছে কি একটা সালের বেশি করব না। আসেন আমরা এটা হচ্ছে কি সলভ করি বাচ্চাদের সাথে। স্যার আমি একটু মেডিসিন খেয়ে আসতে পারি? হ্যাঁ শিওর স্যার, শিওর। ওকে ওকে। আচ্ছা তাহলে হচ্ছে, আচ্ছা এইটাই যেহেতু আসি অলরেডি, আমি 6 নাম্বারটা নিয়ে না, আমি একটু 7 নাম্বারটা নিয়ে কথা বলতে চাই স্যার। ওকে স্যার। কারণ এই টপিকটা নিয়ে আপনি অলরেডি পার্টস অফ স্পিচ এদেরকে বুঝাচ্ছেন, হ্যাঁ, কোনটা অ্যাডভার্ব হবে, এখন তোমার অ্যাডজেক্টিভ কখন হয়, অ্যাডভার্ব কখন হয়, এইটাকে আবার নাউনও হয়। স্যার এইটার বাইরে আমি একটা ওয়ার্ড নিয়ে একটু বলি। বলেন স্যার।
তোমরা কেউ এটা অফলাইন ক্লাস হলে আর একটু জমাইতে পারতাম, যেমন ওয়াটার। আচ্ছা, ওয়ার্ডটা কি? আমি এই 6 নাম্বারটা সলভ করার আগে, এখানে না, ঠিক এইটা সলভ করার আগে এটা একটু কোশ্চেন করতে চাই। ওয়ার্ডটা কোন ফর্ম হবে? যেহেতু এটা পার্টস অফ স্পিচের একটা অংশ, সবাই কমেন্ট বক্সে জানাও ওয়াটার এইটা কোন পার্টস অফ স্পিচ। আমি বলি স্যার। নো স্যার, নো নো নো, আমি বলবো না। না আচ্ছা। আপনার জন্য না, আপনি আইএলটিএস এ 9 পাওয়া মানুষ, আপনার জন্য এটা না স্যার। বাচ্চারা কিন্তু খুব মজা পাচ্ছে। একটু কমেন্ট বক্সে জানাও ওয়াটার কি হবে রে, ওয়াটার। হ্যাঁ, আমি একটু সহায়কের কমেন্ট পড়ি। হ্যাঁ, চমৎকার, মাত্র দুটো অ্যান্সার পেয়েছি। আমাদের মাহমুদুল রিয়াদের মাহিম বলেছে ভাইয়া অ্যাডভার্ব। আমাদের ইসরাত জাহান ইকফা বলেছে এইটা নাউন। হুমায়রা তাবাসসুম বলেছে নাউন। তারপরে চিটাগং ভট্টাচার্য, ও সরি, চিত্রামণি ভট্টাচার্য। আচ্ছা, চিত্রামণি, আচ্ছা সিএসটি দেখলে আমার চিটাং মনে হয়, তাহলে চিটাং ভট্টাচার্য না, তোমার নাম হলো চিত্রামণি ভট্টাচার্য বলছে নাউন। সাথী মীর বলেছে নাউন। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি এইটা কোনো পার্টস অফ স্পিচের ভিতরে পড়ে না। আয় হ্যাঁ, তাহলে কারো উত্তরই হলো না, একজনের হয়নি, আবার প্রত্যেকটাই হয়েছে। এটা একটি ভার্ব হবে রে, এটা একটা নাউন হবে, এটি একটি অ্যাডজেক্টিভও হবে। তাই নাকি স্যার? প্রত্যেক জায়গায় হবে, কিন্তু এখন এইটা কোনোটার ভিতরেই যাবে না। তোমরা যেহেতু পার্টস অফ স্পিচ দেখতেছো, একটু বোঝার চেষ্টা করো, এইটা কোনোটাই হবে না। কারণ তানহার সাথে তুমি পাস, ও বুঝছে অ্যাসাইনমেন্টটা। ওকে ওকে ওকে, নীরব থাকো, পারলে চুপ করে থাকো। শোনো, বিষয় হলো এটাকে তো আগে একটা স্পিচের ভিতরে বসতে হবে, তারপরে না পার্ট হবে রে বাবা। এটাকে তুমি কেমনে বলবা ওয়াটার একটা নাউন? আচ্ছা, এবার আমি যদি বলি, দেখো যারা যারা নাউন বলছিলা, আমি বললাম যে ওয়াটার দা ট্রি, ওয়াটার দা ট্রি, গাছটিতে পানি দাও। এখানে কি ওয়াটার নাউন হয়েছে রে? কি হয়েছে? ওয়াটার দা ট্রি। স্যার আমি ভুল বললে আপনি ধরেন না 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 স্যার, আপনি বলেন স্যার। গুরু, আমি শিষ্য, ঠিক আছে? না না, ওয়াটার দা ট্রি কি হবে? এবার একটি পার্টস অফ স্পিচ হবে, কারণ এটি একটি স্পিচের পার্ট হয়ে গেছে, সেই জন্য পার্টস অফ স্পিচ হয়ে যাবে। Right. তখন কিন্তু হয়নি। এটা কি হবে? তুমি বলবা রে কাম সারছে রে, আমি তো শিখছিলাম এটা নাউন, আজকে দেখি দেখা দেয় ওয়াটার নাকি একটি ভার। ভার। কি হলো স্যার? আচ্ছা। কিভাবে হইলো স্যার? স্যার এইটা হচ্ছে ওয়াটার দিয়ে আমি এইখানে কোন জায়গাটিতে বসেছি, আমি কি কাজের জন্য এখানে লাগাচ্ছি। আমি যদি বলি যে আই নিড সাম, মানে আমার এখন পানি দরকার, আমি পানি খাবো, আমি পানি পান করব, আমি কি পান করব? পানি পান করব, আমার কি প্রয়োজন? পানি প্রয়োজন। তখন কিন্তু পানির বাংলা ভাষায় বোঝো যে আমার কি দরকার, আমার পানি দরকার, আমি পানি পান করব, আমাকে পানি দাও, মানে তরল একটা জিনিস, এক গ্লাস অফ ওয়াটার, রাইট? ঠিক আছে? তখন আমি যখন ওয়াটার চাচ্ছি, তখন কি হবে? এটা একটা নাউন হবে, কারণ একটা জিনিসকে যাচ্ছে, একটা বস্তু, একটা বস্তুকে, তরল বস্তু। ইয়েস, রাইট। কিন্তু আমি যখন বলছি এই গাছগুলোতে পানি দাও, ওয়াটার দ্য ট্রি, এই গাছটিতে পানি দাও, তখন এটি কি হয়ে যাবে? পানি দাও, পানি দাও, একটা কাজ করো। করতে হলে সেটা কি করতে হবে? এটা একটা ভার্ব হয়ে যাবে। সর্বনাশ। একই ভাবে এই ওয়াটার কিন্তু আর অনেকগুলো জায়গায় কাজে লাগে। ওয়াটার দিয়ে তুমি অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে, ওয়াটার তোমার মানে তুমি বিভিন্ন ফর্মে ফেলতে পারো। এই জন্য পার্টস অফ স্পিচ যারা পড়তেছো, পার্টস অফ স্পিচে কিন্তু এই টাইপের খেলাগুলো অ্যাডমিশন টেস্টে খেলবে। আমরা জানি স্যার ডু একটি ভার্ব, অবভিয়াসলি জানি, এর বাইরে আর কিছু জানি না। কিন্তু রে বাপ, ওয়াটার যে একটি ভার্ব হতে পারে এটা আমরা অনেকে ভাবিও না। আসো, আমি যেটা বলছিলাম, এই যে তোমাদের ভোকাবুলারি গুলো নিয়ে তোমরা কি রকমটা ভাবো আমি জানি না। ভোকাবুলারি কিন্তু খুবই মজার আইটেম। মানে আমি ইংলিশ পড়ে ইংলিশের সবচেয়ে মজা পাই যে জিনিসটা পড়তে গিয়ে, সেটা হচ্ছে ভোকাবুলারি। মানে আমি যে কোনো স্টুডেন্টকে পড়ানোর শুরুতে ওদের দু একটা কোশ্চেন করি। হ্যাঁ, যেমন আমি যদি এখন তোমারে বলি যে তুমি একটু ডায়রিয়া বলো, আমি তো মজার করে করে শিখতাম স্যার যে হইয়া, এটা হলো ডায়রিয়া। এই ডায়রিয়া লিখতে বললে যে কতজন কত ভাবে লিখতো, এইভাবে লিখতো ডায়রিয়া। এটা কি হবে রে? না, ডাই ডাবল আর
হইয়া এরকম ডায়রিয়া হতো, তারপরে আমি বলতাম কর্নেল লেখো। আচ্ছা তোমরা তোমরা কেউ একটু কমেন্ট বক্সে কর্নেল লেখো তো, কর্নেল। মানে আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি, স্যার আপনার কাছেই থাকুক, আপনি একটু আমার guys। গলার সাউন্ড অনেক বেশি, আমি সর্বোচ্চ 1 মিনিট আছি। আমি জাস্ট তোমাদের অ্যাডমিশন ইংলিশের ভোকাবুলারি পার্টের কিছু জিনিস একটু বুঝাইতে চাই, যে অ্যাডমিশনের ভোকাবুলারি অনেক সহজ, অনেক মজার, জাস্ট টেকনিক জানলে। এই যে আমি তোমাকে বললাম কয়েকটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ডায়রিয়াটা বলো, কর্নেল বলো। আমি যদি একইভাবে তোমাকে কি বলি, লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট, হ্যাঁ একটু বলো দেখিনি, লেফটেন্যান্ট বলো দেখিনি, কি হবে রে? কর্নেলটা আমি লিখে দে। হ্যাঁ আমি বললাম একজন লিখছে এরকম কর নেল, এটা হবে রে দুষ্ট? হবে এটা না, কলোনেল, কলোনেল, কলোনেল এইটা হবে। স্যার আমি কি ঠিক লিখছি? ইয়েস স্যার। কি হবে রে? কলোনেল, কিন্তু বলতে হচ্ছে কি কর্নেল। বুঝেছো? একটু মজায় মজায় পড়তে হবে। এই যে লেফটেন্যান্ট, আমি বললাম ও হে মিথ্যা, তুমি তো 10 পিঁপড়া। আমি কি বললাম? মিথ্যা, তুমি 10 পিঁপড়া। এই যে লাই ইউ 10 এন্ট, লাই ইউ 10 এন্ট, কি হয়ে যায়? লেফটেন্যান্ট। তো এইগুলো না মানে অ্যাডমিশন টেস্ট আসবে, মাস্ট আসবে। এই যে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনটা স্যার প্রত্যেক ভার্সিটিতে আসে, এবং এটা সবাই বলবে। এবং সবাই ভুল করে। যে আমি 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 তোমাদের একটু একটা ওয়ার্ড লিখে দে, হ্যাঁ তুমি সকল ভার্সিটিতে এটা পাবা, অ্যাকোমোডেশন, এই ওয়ার্ডটা পাবা। মানে এরকম না নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে, যেহেতু একটা ভোকাবুলারি পার্ট থেকে আসছে, সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, স্পেলিং, তারপরে গ্রুপ ভার্ব এগুলো চাচ্ছে, সেই জন্য তোমাকে এটা দেখায় দিচ্ছি যে ভোকাবুলারি পার্টটা কিন্তু মজার পার্ট। এই যে আমি কখনো এটাকে অ্যাকোমোডেশন বলি না, আমি কি বলি জানো? আমি এটা উচ্চারণ করার সময় বলি অ্যাকমোডেশন, অ্যাকমোডেশন। তাহলে কিন্তু আমার উচ্চারণের সময় মানে এইটা হলো স্পেলিং শিখার নিয়ম। স্পেলিং যখন শিখবে, যে আমি কি বললাম, আমি কিন্তু ডায়রিয়া বলি না, আমি বলি ডাই আর হো ইয়া, ডায়রিয়া। আমি যখন নিজে নিজে মুখস্থ করছি, কি বলে মুখস্থ করছি? আমি নিজে নিজে তেলাওয়াত করছি, ডাই আর হো ইয়া, ডাই আর হো ইয়া, ডায়রিয়া বলি না। আমি যদি পড়তাম ডি এ আই ডবল আর ও, ও মাই গড, আগে কোনটা পরে কোনটা তো ভুলে গেছি, এরকমটা হতো তাই না? বাট আমি পড়ছি ডাই আর হো ইয়া, তাহলে ওই যে এইচ ও ই এ হবে, মাঝে দুইটা আর হবে, চমৎকার, আমার মুখস্থ হয়ে গেছে। এই যে লেফটেন্যান্ট, লাই ইউ 10 এন্ড, আমি এইভাবে পড়ছি, আমি কখনোই পড়ি নাই লেফটেন্যান্ট। আচ্ছা এল এ আই, লাই, ওকে লাই বানান কি হয়েছে? এল আই, ওকে লাই ইউ 10 এন্ড, একটু পরেই ভুলে যাব। আচ্ছা কি যেন পড়ছিলাম, 10, এটা কি টি এ এন হবে না টি এন হবে? ঝামেলা লেগে যাবে। বাট আমি কি পড়ছি? মিথ্যা, তুমি 10 পিঁপড়া, লাই ইউ 10 এন্ড। একইভাবে এক কম, এই যে ভাগ করে ফেলছি, এক কম মডেশন, এক কম মডেশন, এই ওয়ার্ডটা সবাই একটু লিখে রাখবা। হ্যাঁ এ ডাবল সি ও ডাবল এম, এক কম মডেশন, এই জন্য লিখে রাখবা। এটা বিসিএস এ আসছে, তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করো, সব ভার্সিটিতে এটা আসে। আচ্ছা এবার আসো এইটাতে, ভাইয়া এই কোশ্চেনটা কি ছিল? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ অ্যানসাইন্ট? আচ্ছা অ্যানসাইন্ট মানে কি ভাইয়া? আমরা বলি না যে অ্যানসাইন্ট হিস্টোরিতে এটা আছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ইবনে মোহাম্মদ বিন ডট 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 ডট। এ ভদ্রলোকে আকাম করে ফেলছে, ভালো কাজ করেছে, আকাম করছে তো চেঙ্গিস খান। হ্যাঁ এখন এই যে এগুলো হচ্ছে অ্যানসাইন্ট, অ্যানসাইন্ট হিস্টোরির অনেক বিষয় এখনো পৃথিবীতে রয়েছে, অ্যানসাইন্ট হিস্টোরির অনেক সিম্বল এখনো পৃথিবীতে আছে, আমাদের পিরামিড আছে, অনেক কিছু আছে না, বিভিন্ন সভ্যতা পাওয়া যাচ্ছে না প্রতিদিন। এই আজকে একটা সভ্যতা পাওয়া গেছে, মানে গতকাল বিজ্ঞানের একটা নতুন, সমুদ্রের নিচে একটা নতুন সভ্যতা আবিষ্কার করেছে, তাহলে ওগুলো অ্যানসাইন্ট। তাহলে আমরা কিন্তু এর বিপরীত শব্দটা প্রতিনিয়ত ইউজ করি, আমরা বলি না যে কন্টেম্পোরারি, এটা একটা কন্টেম্পোরারি বিষয়, এটা একটি সমসাময়িক বিষয়। তাহলে এই যে এইটার এইটার বাকিগুলোকে কোনোভাবে যায়, দেখো তো, হ্যাঁ কোনোভাবে যায় রে। হিস্টোরিক মানে কি? হিস্টোরিক মানে ঐতিহাসিক, আর অ্যানসাইন্ট মানে কি? সেই প্রাগৈতিহাসিক। তাহলে এটা তো সিমিলার হয়ে যায়, অনেকটা কাছাকাছি চলে যায়। স্যার আমার ভুল হলে বলবেন। এইটা কি হয় রে? আর্কাইক মানে কি? এই যেমন ধরো যে কিছু প্রাচীন কিছু স্থাপত্য শৈলী আছে স্যার, অপ্রচলিত। আচ্ছা অপ্রচলিত বিষয়গুলো, এটা কি এর সাথে যায়? হয় না। আচ্ছা এন্টিকুয়েটেড, এটাও কোনোভাবে এর সাথে যাচ্ছে না। শুধু একটা সরাসরি বিরোধী হচ্ছে
কন্টেম্পোরারি মানে সমসাময়িক, এটা কিন্তু তুমি জানবা। তোমাদের একটা ছোট্ট ট্রিক্স বলে দেই, এটা স্যারের বিষয়। সেটা হলো তোমরা বাসায় একটা পত্রিকা রাখবা, যে কোনো একটা ইংলিশ পত্রিকা রাখো। তোমরা দিল্লি স্টারও রাখতে পারো, যদিও দিল্লি স্টারের ওই মানে প্রিন্টিং ভার্সন নাই, ডেইলি স্টারের প্রিন্টিং ভার্সন আছে। দিল্লি স্টার হচ্ছে অনলাইন ভার্সন, আনোয়ার টিভির মতো আর কি। আনোয়ার টিভির একটা ইংলিশ ভার্সন ডেইলি স্টার, তোমরা ডেইলি স্টার রাখতে পারো। হ্যাঁ, বাসায় একটা দিল্লি স্টার রাখলা, ডেইলি স্টার রাখলা, যেইটাকে তুমি সারা সপ্তাহ ব্যাপী 1-2 পেজ করে পড়ো। ভাই এগুলো থেকেই প্রশ্ন হয়, অনেক অ্যাডভান্স লেভেলের ইংলিশ থেকে প্রশ্ন হয় না রে বাপ। তাহলে এই যে এটা কি হলো, কন্টেম্পোরারি, অ্যানসাইন্ট মানে ঐতিহাসিক, কন্টেম্পোরারি মানে কি সমসাময়িক। এটা অনেক অ্যাডভান্স লেভেলের ইংলিশ, তাই না? এটা শুধু ব্রিটিশরা ইউজ করে, এটা বাঙালিরা ইউজ করে না রে টাউট। দুষ্টরা অবশ্যই এটা বাঙালিরা ইউজ করে, বলো দেখি। ঠিক আছে, আমি এটা বুঝাইতে পারলাম না, আমি সরি। তবে ওই যে পার্টস অফ স্পিচের কথা বললাম, তোমরা এগুলো একটু মজায় মজায় শিখবা। ওই যে ওয়াটারের কথা বললাম, এরকম অনেকগুলো ওয়ার্ড পাবা। তারপরে তোমরা ভোকাবুলারি পার্টটা একটু মজায় মজায় শিখবা। এইটা আমার বিষয় না রে বাবা। আগামীকাল আমার সাথে দেখা হবে প্রশ্ন নিয়ে, 20-21, 21-22 এবং 22-23 3টা বছরের ঢাবির কোশ্চেন সলভ করব। আজকে স্যারের ইংলিশ ক্লাসে একটু দুষ্টামি করলাম, স্যার আসেন, আমি চলে যাই, ওরা বিরক্ত হচ্ছে। না বিরক্ত হচ্ছে না, বাচ্চারা খুবই মজা হয়েছে। আচ্ছা, এই সাথী মীর বলছে, ভাইয়া সেই কখন থেকে বলতেছি যে বাংলা ইংলিশ দিকের কোন বই কিনলে ভালো হবে, আপনি কোনো উত্তরই দেন না। সাথী মীর, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। আমার টেবিলে 14টা প্রকাশনীর বই থাকবে, সবার টেবিলেই বই আছে, তো বই মাথায় ঢুকাতে হবে। আমরা প্রথম দিন থেকে বলি, যে কোনো প্রকাশনীর একটা বই কিনবা, একটা সাবজেক্টের জন্য 4টা প্রকাশনীর বই কিনবা না। তুমি বলবা ক্যারে, আমার বাবার কি টাকা পয়সা শর্ট পড়ছে, একটা বইয়ের দামই 300-400 টাকা, আমি কিনলাম 4টা প্রকাশনীর বই। কিন্তু এই অতিরিক্ত বই কেনাই তোমার লাইফে বড় চান্স পাওয়ার ক্ষেত্রে বার্ডেন হয়ে দাঁড়াবে, বদ হজম হবে। কেউ বেশি বই কিনবে না, হাইস্ট একটা বই কিনবে অ্যাডমিশনে। যত কম বই পড়া যায়, বেশি বেশি ক্লাস করো, প্র্যাকটিস বই কিনবা। হ্যাঁ, মানে কোশ্চেন ব্যাংক কেন। তুমি যদি প্র্যাকটিস বই একাধিক কিনতে পারো যেখানে অতিরিক্ত প্র্যাকটিস আছে, কেন, আমি তোমাকে না করব না। তবে মূল বিষয়গুলো বোঝানোর জন্য তুমি অতিরিক্ত বই কেনো না, বাজারে যে কোনো প্রকাশনের একটা বই কেনো। স্যার আপনার মোটিভেশন বেশি দূর চলে গেছে, শুরু মোটিভেশন। মার্জিয়া তো বলতেছে সে বই কিনবে না, এরা কি করা যায় বলেন? এই না না দুষ্ট, শোনো, আমরা তো তোমাদেরকে ভাইয়া কি দেব, লেকচার শিট দেব। লেকচার শিটের পাশাপাশি অবশ্যই মনে রাখবা, মায়ের দুধের চেয়ে পিওর একটা শিশুর জন্য প্রয়োজনে এই জগতে কোনো খাবার নেই। একইভাবে মূল টেক্সট বইয়ের চেয়ে গুরুত্বপূর্ণ বই নাই। তোমরা বাংলা ব্যাকরণের জন্য 9ম-10ম শ্রেণীর পুরাতন বই কিনবা, যেটা 21 সালের আগে ছিল। বাংলা ফার্স্ট পেপারের জন্য শুধু টেক্সট বুক পড়বা, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য শুধু টেক্সট বুক পড়বা। এবং স্যার, আপনি আমার সাথে একমত হবেন আশা করি, আমাদের যে ভোকাবুলারি গুলো আসে, ভোকাবুলারি 3টা থেকে 4 মার্ক আসে, 3 থেকে 4 মার্ক, যে গ্রুপ ভার্ব গুলো আসে, যে সিনোনিম অ্যান্টোনিম আসে, স্পেলিং আসে, এর ভিতরে আমি বলবো 80 থেকে 90% হচ্ছে টেক্সট বুক বেসড আসে। স্যার কম বলছেন, সব যা আছে সব ইংলিশ ফর টুডে বই থেকে আসে। মানে ইংলিশ ফর টুডে বইয়ের বাইরে থেকে কোনো স্পেলিং আসবে না। তুমি বলবা ভাইয়া আমি তো একটা চমৎকার কাজ করে ফেলছি, আমাকে একটা অ্যাওয়ার্ড দেন। কেন বাবা? বলে আমি তো 2000 ওয়ার্ড মুখস্থ করছি বাজারের অমক বই থেকে। লবড়ং। এখন তুমি যে অমক বই থেকে 2000 ওয়ার্ড মুখস্থ করছো, সবগুলো তোমার টেক্সট বুকে আছে নাই। এগুলো ভাব দেখানো কাজ করবা না। তোমার ইংলিশ ফর টুডে বইটা হচ্ছে মায়ের দুধ আসলে, আর এর আশেপাশে যে বার্লি টার্লি না খেয়ে, ফিডার না খেয়ে মায়ের দুধ খাও, এই মূল বই পড়ো। ইংলিশ ফর টুডে বইটারে একদম ভাজা ভাজা করে ফেলো পড়তে পড়তে। তোমার এর সহযোগিতার জন্য ইংলিশ গ্রামারের জন্য যাওয়ার ছাত্র আছে। ক্লাস করো সবাই, ক্লাসটা শেয়ার করে দাও বাবা, আমরা এই যে পিছনে বসে অপারেট করতেছি ক্লাসটা। ওকে। আচ্ছা দেখো, আমার কথা যদি বেশি একটা পছন্দ না হয় তাহলে নোমান স্যারের কথাটা শুনো অন্তত। ইংলিশ ফার্স্ট পেপার বইটা মোটামুটি ফরজ। এই বইটা থেকে হচ্ছে কি পরিমাণ হেল্প যে হয়, ইভেন এটা জানো কিনা, ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে রিটেনের যে প্রশ্ন হয় না ঢাকা ভার্সিটি, রিটেনের প্রশ্ন আসে সরাসরি। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে ওই যে ছিল না, ওর নাম কি স্যার? একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করতে আসলাম। অনেকে ভয়ে থাকে, আমাকে কমেন্ট করেছে ভাইয়া যদি হাতের লেখা খারাপ হয় রিটেনে কি মার্ক কম পাবো কিনা।
প্রশ্নই আসে না। এইটা তোমার স্কুলের সিকিউ দেখা ছাড় না যে হাতের লেখা সুন্দর হয়েছে 9 দিয়ে দিবে 10-এর ভিতরে। আমার হাতের লেখা চরম লেভেলের বাজে, আমি ঢাবিতে যা লিখছি, যা আমার প্রত্যাশিত মার্ক ছিল আমি তাই পেয়েছি। এক্স্যাক্টলি। তবে বাজের আবার একটা নমুনা আছে, ব্যাপারটা হচ্ছে স্পষ্ট হতে হবে, তাও দরকার নাই স্যার, খালি বোঝা গেলেই হইলো, মানে পড়া হাতের যাচ্ছে। লেখাটা স্পষ্ট হতে হবে, মানে ক্লিয়ার, যেন তোমার লেখাটা পড়ে বোঝা যায়। রাইট। মানে অনেকে আছে না, মানে এত সুন্দর স্টাইলিশ হাতের লেখা, এ টাউট কিচ্ছু পড়ে না, পেঁচাইতে পেঁচাইতে শেষ। লেখে। অতএব তোমাদের জন্য গুড নিউজ, তোমরা যারা আমার মতো চরম লেভেলের খারাপ হাতের লেখা স্টুডেন্ট, তোমাদের জন্য গুড নিউজ, ঢাবিতে হাতের লেখার জন্য কোনো মার্কস নেই। মার্কস হলো তুমি কি লিখলা, কোন একটাও যদি মানে রিলেটেবল না, কোনোভাবে এর সাথে রিলেট করা যায় না, অপ্রয়োজনীয় কিছু লেখো, এর জন্য আরো মার্ক কমাই দিবে। রাইট। মানে তুমি 10 লাইন ঘুম ভাঙ লিখে লাভ নাই। 10 লাইন অপ্রয়োজনে লিখলে স্যার যদি দেখে অপ্রয়োজনে 1-2টা লাইন আছে, পুরোটার মার্ক কমাই দিবে। এই জন্য যা রিলেটেবল শুধু তাই লিখতে হবে। এত তুমি 4 লাইন লিখলেও মার্কস পাবা, হাতের লেখা খারাপ হলে মার্কস পাবা। রাইট। ধন্যবাদ স্যার, কন্টিনিউ। ওকে স্যার, থ্যাংক ইউ। যাক, এই জিনিসটা বলা দরকার ছিল বাচ্চাদেরকে। আর শোনো, যাদের যাদের হচ্ছে হ্যান্ডরাইটিং ভালো তাদের তো ভালোই, তবে রে ই কইরো, ওই যে মানে হাতের লেখার গতিটা খেয়াল রেখো, ঠিক আছে? হাতের লেখার স্পিডটা খেয়াল রেখো। কারণ হচ্ছে যে হাতের লেখা যদি হচ্ছে সুন্দর ভালো কথা, কিন্তু যদি টাইম ম্যানেজমেন্ট এলোমেলো হয়েছে তাহলে কিন্তু প্যাচ লাগবে। হাতের লেখার স্পিডটা একটু দেখো। আচ্ছা, এটা তো বুঝছোই, এই প্রত্যেকটার অর্থ হচ্ছে কি নোমান স্যার বলে দিয়ে গেছে। আমি এটা একটু তোমাদেরকে দেখাই দিই যে কোনটা এখানে অ্যাডভার্ব। খুব সিম্পলি, সেটা হচ্ছে কোন শব্দের শেষে এলওয়াই যুক্ত থাকলে সেটাকে অ্যাডভার্ব বলা হয়। শেষ, আর কিছু করতে হবে না, ঠিক আছে? তবে হ্যাঁ, এখন বলতে পারো যে ভাইয়া এলওয়াই যুক্ত তো আরো বহুত শব্দ আছে, যেমন আমি বললাম ডেইলি, দৈনিক, ডেইলি মানে খবরের কাগজ। তারপর ধরো আমি বললাম লিলি, শাপলা ফুল। শাপলা ফুল না স্যার লিলি? হ্যাঁ হ্যাঁ, শাপলা ফুল, এলওয়াই। তাহলে এগুলা কি অ্যাডভার্ব? উত্তর হচ্ছে না ভাইয়া, এগুলো অ্যাডভার্ব না। অ্যাডভার্ব হওয়ার জন্য এলওয়াই যুক্ত থাকতে হয়, কিন্তু কার সাথে? এলওয়াই যুক্ত থাকতে হয় অ্যাডজেক্টিভের সাথে। অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত থাকে তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। সাধারণ ক্ষেত্রে দুই একটা ব্যতিক্রম আছে, যেমন একটা শব্দ পাবা তোমরা ফাস্ট, FAST, ফাস্ট। ফাস্ট মানে দ্রুত, এইটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ না। সো এলওয়াই নাই কিন্তু এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ফাস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দুই একটা এরকম ব্যতিক্রম আছে। কিন্তু আবার তুমি আসো স্লো, স্লো মানে আস্তে, কিন্তু তোমার যখন এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে তখন আবার এটাতে এলওয়াই লাগাইতে হবে, ঠিক আছে? সো এখানে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ যেটা আছে সেটাই আমার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই ডিবাদ, সিবাদ, বিবাদ, সঠিক উত্তর হচ্ছে এ। শেষ, সিম্পল, জটিল করার কোনো দরকারই নেই এটা। ভেরি গুড। যারা যারা এই উত্তর করছো তোমাদের সবার উত্তর সঠিক। চলো আমরা পরেরটা চলে যাই, 7 নাম্বারটা চলে, সরি 8 নাম্বারটা চলে যাই। সিনোনিম অফ অ্যানিমোসিটি। আচ্ছা দেখো, সিনোনিম অ্যান্টোনিম আর বুঝানোর কি আছে? সিনোনিম অ্যান্টোনিমের উত্তর একটাই, সেটা হচ্ছে ভাইয়া অর্থটা জানা থাকতে হবে, ভোকাবুলারি দক্ষ হইতে হবে, তাহলে আমরা পারবো জিনিসটা। কই থেকে পড়বো? ইংলিশ ফর টুডে। অ্যানিমোসিটি বই শব্দটা ইংলিশ ফর টুডে বইতে আছে। কই আছে আমি ভুলে গেছি, বাট আছে এক জায়গাতে আমি পড়ছি, ঠিক আছে? খেয়াল করো, অ্যানিমোসিটি মানে কি? বাংলায় হইলো শত্রুতা। এখন মনে করো যে তুমি অ্যানিমোসিটির অর্থ জানো, অ্যানিমোসিটি মানে শত্রুতা, কিন্তু এইখানে যে 4টা শব্দ এদের অর্থ তুমি জানো না, তাহলে কি লাভ? হইলো না তো। তার মানে সম্ভবত এটিকেট এন্ড ম্যানার বা এটিকেট নেটিকেট যে চ্যাপ্টারটা, ওইখানে হচ্ছে অ্যানিমোসিটি ওয়ার্ডটা ডেফিনেটলি আছে। তোমার হচ্ছে ইউনিট 7 লাইফস্টাইল সম্ভবত ওইখানে পাবা, আছে। আচ্ছা এখন দেখো, এখানে 4টা শব্দের অর্থ জানতে হবে। এখন এই জায়গাতেই তোমার আমরা কট খায় যাই। কট খায় যায় কিরকম? মনে করো অ্যানিমোসিটি শব্দটা আমরা পাইছি, পাওয়ার পরে খালি অ্যানিমোসিটির মিনিংটা একদম দমায় পড়ে গেলাম, মনে করছে ঠিক আছে এটা আসলেই হয়ে যাবে। কিন্তু তুমি এই নিচের যে 4টা, এই 4টা তুমি পাত্তা দিলা না। ধাপ করে আইসা বললো কি সেরেনিটি মানে কি, সেরেনিটি মানে কি এটা তুমি আবার জানো না, তাহলে লাভ হইলো কি? তোমাকে যেটা করতে হবে, এই 4টা অপশন প্লাস মূল শব্দ সবগুলোরই অর্থ জানা থাকতে হবে। হুবহু কমন পড়ে এই জাস্ট জিনিসগুলো ঘুরায় দেয়। ধরো এখানে অ্যানিমোসিটি দিয়ে রাখছে, অ্যানিমোসিটি দিবে অপশনে, এনমিটি দিবে হচ্ছে গিয়া প্রশ্নের মধ্যে, এই কাজটা করে, ঠিক আছে? সো সবগুলো অর্থ জানতে হবে। অ্যানিমোসিটি মানে শত্রুতা, হারমোনি মানে সৌহার্দ্য, এনমিটি মানেও শত্রুতা, সিনোনিম পাওয়া গেছে। সেরেনিটি মানে হচ্ছে গিয়া শান্তি। মনে করো যে একটা পুকুর, পুকুরের আশেপাশে কোনো দৌড়ঝাঁপ, কোনো শব্দ টব্দ নাই, ওই
পুকুরের যে পরিবেশটা সেটাকে বলা হয় সেরেনিটি। এটা একটা সুন্দর বাংলা আছে, বাংলাটা আমি ভুলে গেছি, নোমান স্যার ভালো পারবে। আর এমিটি, এমিটি মানে ভালো বন্ধুত্ব, ঠিক আছে। সেরেনিটি মানে শান্তিপূর্ণ অবস্থা, ঠিক আছে। এটার একটা সুন্দর স্যার, এইটার কি বলা যায় কিভাবে? মনে করেন আপনি খুব শান্তশিষ্ট একটা দিঘির পাড়ে বসে আছেন, দিঘির মধ্যে কোনো দৌড়ঝাঁপ কোলাহল নাই, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ, এটাকে আমি এক কথায় কি বলবো? স্নিগ্ধ পরিবেশ বলা যায়। হ্যাঁ, স্নিগ্ধ মানে হচ্ছে কি একদম রিল্যাক্স ঠান্ডা একটা কোলাহলবিহীন পরিবেশ, ওইটার ইংরেজি হলো সেরেনিটি, ঠিক আছে। তাহলে দেখো, অ্যানিমোসিটি মানে শত্রুতা, এনমিটি মানে শত্রুতা, তাহলে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, শেষ। এরপরে আসো, চুজ দ্য কারেক্ট অপশন, সঠিক অপশনটা দেখো এখানে। এই যে দেখো মজার বিষয়, এই যে একটু আগে নোমান স্যার হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে বলে দিচ্ছে, স্যার এটিকেট নেটিকেটের মধ্যে এই শব্দটা পাবেন। এই কোশ্চেনটা কিন্তু সরাসরি সরাসরি তোমার ইংলিশ ফর টুডে বই থেকে উঠায় দেওয়া, তাও হচ্ছে গিয়া তোমার ওই এটিকেট নেটিকেট যে ইউনিটে আছে, ইউনিট 7 লাইফস্টাইল, ওখান থেকে দেওয়া। এটা একদম সেম টু সেম, এই প্যাসেজটা পর্যন্ত আছে। ইভেন তোমরা যারা একটু আগে বললাম না, যারা ফাইনাল গিয়ার আছে তাদেরকে পিডিএফ দিছি, ওই পিডিএফ এর মধ্যে লাইফস্টাইলের যে প্যাসেজ আছে, ওই জাঙ্ক ফুডের প্যাসেজটার মধ্যে দেখো এই প্যাসেজটা পেয়ে যাবে, পূর্ণিমার প্যাসেজটা আছে, সরাসরি বই থেকে উঠায় দেওয়া। তাহলে দেখো বই পড়লে কতগুলা জিনিস পারতেছো। এইটা ইএফটি বই থেকে কাভার, এই জিনিসটা ইএফটি বই থেকে কাভার। তারপরে হচ্ছে তোমার একদম হুবহু যেটা কই গেল, এই যে এইটাও কিন্তু ইএফটি বই থেকে ওই সেম জিনিসের, ওই পূর্ণিমার যে প্যাসেজটা না একটু আগে মাত্র দেখলা, এই 3 নম্বর প্রশ্নটাও একদম সেম প্যাসেজের জিনিস, ঠিক আছে। সো ইংলিশ ফর টুডে বইটার যে কি পরিমাণ গুরুত্ব সেটা বলে বোঝানো যাবে না। উদ্দীপকের গুরুত্ব যেরকম অপরিসীম, ইংলিশ ফর টুডে বইটার গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। আসো, চুজ দ্য কারেক্ট অপশন। কি বলছে? হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাজ লাইফস্টাইল। আচ্ছা, এখানে দেখো আমরা একটু খেয়াল করি, হাউ ডাজ মানে কিভাবে, হাউ ডাজ দা ফুড, খাবারটি, দা ফুড মানে কি, দা হচ্ছে একটা আর্টিকেল, এই দা এর কাজ হলো কোনো কিছুকে নির্দিষ্ট করে দেওয়া, কোনো কিছুকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য দা ব্যবহার করা হয়। এখন আমি বললাম দা ফুড, তার মানে একটি খাবার, নির্দিষ্ট একটি খাবারের কথা বলা হচ্ছে। খাবারটি এফেক্ট, এফেক্ট মানে প্রভাবিত করা বা বিরূপ প্রভাব ফেলা, এফেক্ট, ঠিক আছে। পূর্ণিমাজ লাইফস্টাইল, পূর্ণিমার জীবনযাপনকে কিভাবে প্রভাবিত করে। এখন প্রশ্ন থাকে, পূর্ণিমা কি সারা জীবন একটা খাবারই খাইছে, আর কোনো খাবার খায় নাই? বা এখানে নির্দিষ্ট একটা খাবারের কথা কি বলা হয়েছে? আসলে আমরা কি একটা খাবার খেয়ে কখনো ক্ষতি হতে পারে মানুষের? হয় না কিন্তু, তার মানে এইটা হলো না। তারপরে দেখো, হাউ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাজ লাইফস্টাইল, এই হাউ এর সাথে সব সময় একটা অক্সিলিয়ারি ভার্ব লাগে ভাইয়া। অক্সিলিয়ারি ভার্ব দেখো এখানে ছিল, এখানে নাই, তার মানে এটাও বাদ, অক্সিলিয়ারি ভার্ব নাই, এটা বাদ। তারপরে এটা দেখো সি নাম্বার, হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাজ লাইফস্টাইল। এখানেও দেখো, এখানে ডাজ থাকে অক্সিলিয়ারি ভার্ব, এখানে দিছে ওয়াজ, তাহলে এটাও বাদ। এইবার আসো ডি নাম্বার, হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট পূর্ণিমাজ লাইফস্টাইল। এই যে ইফেক্ট, ইফেক্টের বাংলা হচ্ছে প্রভাব। দেখো এখানে একটা মজার জিনিস তোমাদেরকে বলি, এই সেন্টেন্সটা এ নাম্বার আর ডি নাম্বার কিন্তু সেম, এও যা ডিও তা, একদম হুবহু সেম দুইটা সেন্টেন্স। খেয়াল করো, সেম জিনিস, খালি পার্থক্য হলো একটাতে লিখছে এফেক্ট আর একটাতে লিখছে ইফেক্ট, দুইটা খালি পার্থক্যটা এই জায়গাতে। খেয়াল করো, একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই দিই, এটা তোমরা জানো, এফেক্ট ভার্সেস ইফেক্ট। খেয়াল করো, এফেক্ট মানে হইল প্রভাবিত করা, এফেক্ট একটি ভার্ব, প্রভাবিত করা। আর ইফেক্ট যেটা, ইফেক্ট হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে প্রভাব। খেয়াল করো, এফেক্ট হচ্ছে প্রভাবিত করা ভার্ব, ইফেক্ট হচ্ছে নাউন। এটা দেখো এখানে, দেখো কি বলছে, ও বাবা কি করলাম, আচ্ছা এটা দেখো, হাউ ডাজ, হাউ হচ্ছে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন, ডাজ হচ্ছে ভার্ব, দা ফুড এটা হচ্ছে আমার সাবজেক্ট, এফেক্ট ভার্ব, পূর্ণিমাজ লাইফস্টাইল এটার আমি অবজেক্ট দিলাম। এখানে দেখো, হাউ ডাজ ইন্টারোগেটিভ প্রোনাউন আর হচ্ছে অক্সিলারি ভার্ব, দা ফুড
এটা হচ্ছে সাবজেক্ট, ইফেক্ট এটা একটা নাউন, আর এটা হচ্ছে আমার অবজেক্ট। এই সেন্টেন্সের মধ্যে ভাইয়া ডি নাম্বারে ভার্ব কোথায়? খেয়াল করো, এই সেন্টেন্সে ভার্ব মিসিং। একটা সার্থক বাক্য হওয়ার জন্য আমার সাবজেক্ট এবং ভার্ব দরকার হয়, কিন্তু এখানে ভার্ব নাই, তার মানে এটাও বাদ পড়ে গেল। রইলো বাকি কে? প্রথমে বলছিলাম যে ভাইয়া এইটাও হবে না, তোমাদেরকে কনফিউজ করার জন্য। খেয়াল করে দেখো, এইটাই একমাত্র সঠিক উত্তর এখানে, এটা ছাড়া আর কোনো সঠিক উত্তর কিন্তু নাই। দেখি এইবার তোমাদের উত্তরগুলা দেখি, উত্তর কি কি আসছে। 9 এ, যাক এতক্ষণে সঠিক উত্তর আসতেছে। ইফেক্ট কি নাউন কিনা? জি, ইফেক্ট নাউন। লিসা তালুকদার, তারপর হচ্ছে খাদিজা আক্তার, তারপরে হচ্ছে আর কই, খাদিজা আক্তার, আব্দুল হাদি আবার 9 ডি। কিরে, সব দেখি ডি উত্তর দিয়ে রাখছে, বেটা 9 উত্তর এ হবে। চক্রবর্তী মিথিলা, ভেরি গুড। যারা যারা এ উত্তর দিচ্ছে তোমাদের উত্তর সঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো পরেরটা যাই, 10 নম্বরে যাই। হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড? আচ্ছা, এই জায়গাতে হচ্ছে তোমার ভোকাবুলারির যুদ্ধ। স্পেলিং, স্পেলিং এই জিনিসটা হচ্ছে আমার সঠিক স্পেলিংটা জানতে হবে। বলো সঠিক স্পেলিং কোনটা? এটা বোঝানোর কিছু নাই, তোমরা বলো সঠিক স্পেলিং কোনটা হবে। রিসিভ, রিসিট, রিসেস আর রিসেন্ট, এই চারটার মধ্যে সঠিক স্পেলিং কোনটা? যারা যারা 9 এ উত্তর দিছো ভেরি গুড, তোমাদের উত্তর সঠিক হইয়াছে। এবার আসো 10 নম্বরে আসো। 10 নম্বরের এখানে কোন শব্দটার বানান ভুল সেটা লেখো, কমেন্ট করে আমাকে জানাও। এই 10 নাম্বার, 10 নাম্বার। আয় রে খোদা রে, কত উত্তর! কেউ কয় ডি, কেউ কয় এ, কেউ কয় সি। আরে খোদা রে, 10 নাম্বার উত্তর দাও। 10 নাম্বারের অ্যান্সারটা দাও। তোমাদের রেসপন্স পাচ্ছি না রে ভাই, বিরক্ত লাগতেছে কিন্তু। এবার উত্তর দাও, উত্তর দাও। এই যে আসছে প্রভা, বলছো স্যার আবার বুঝাই দেন। এই বেটা কি বুঝাবো আরেকবার, এখন তো বোঝানোর কোনো জায়গাতেই না, এখন তো 10 নাম্বার পড়াচ্ছি। স্পেলিং রিসিভ, আর ই সি ই আই ভি ই সঠিক, আর ই সি ই ডাবল এস সঠিক। রিসেস মানে হচ্ছে গিয়ে ফ্রি টাইম, যেটা মানে যে ওই অফ পিরিয়ড বলে না, ওইটা হচ্ছে রিসেস। রিসেন্ট সাম্প্রতিক সঠিক। বাকি রইল কি? রিসিট, এটা হচ্ছে আমার ভুল উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে রিসিট। এইটার সঠিক বানান হচ্ছে আর ই সি ই আই পি টি। এটার উচ্চারণ অনেকে অনেকভাবে করে, কিন্তু বাংলায় এটার উচ্চারণ হচ্ছে এরকম। এই জায়গাতে তোমার পয়ের উচ্চারণটা হয় না, উচ্চারণ হলো রিসিট, ট। ঠিক আছে, যারা যারা 10-এর বি উত্তর করছো তোমাদের উত্তর সঠিক হইয়াছে, কিন্তু বি উত্তর একজনেরও নাই, দুঃখজনক। সুমাইয়া শিমুক কথা, যাকে এতক্ষণে একটা উত্তর পাইলাম বি। এটাতে সময় নষ্ট করব না, সেন্টেন্স গুলাতে আসলে বোঝানোর কিছু নাই। 11 নম্বর, which of the following sentences has an interjection in it? ওকে, এমন একটি বাক্য যেখানে হচ্ছে ইন্টারজেকশন লাগবে। এখন তোমাদের কাছে প্রশ্ন, ভাইয়া ইন্টারজেকশন কি জিনিস? ইন্টারজেকশন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। ইন্টারজেকশন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। ইন্টারজেকশনের বাংলা হচ্ছে আবেগ শব্দ, যে শব্দ দ্বারা কোনো অর্থ প্রকাশ পায় না কিন্তু একটা আবেগ প্রকাশ পায়। ঠিক আছে, অর্থ প্রকাশ পায় না কিন্তু আবেগ প্রকাশ পায়, সে ধরনের সেন্টেন্সকে বলা হয় ইন্টারজেকশন। ঠিক আছে, এখন আসো ইন্টারজেকশন, তোমরা একটু নিজেরা চেষ্টা করো তো। 11 নম্বরে এই চারটা সেন্টেন্সের মধ্যে ইন্টারজেকশন কোথায় আছে? কোন সেন্টেন্সের মধ্যে ইন্টারজেকশন আছে বলো। যারা যারা বি উত্তর দিছো তোমাদের সবার উত্তর সঠিক। একটু পড়ি, কমেন্টগুলো পড়ি। ইন দা মিন টাইম তোমরা একটু আমাকে 11টার উত্তর খুঁজে বের করে দাও। সুমাইয়া শিমুক কথা, দেবপর্ণধর, লিসা তালুকদার, কাউসার, তারপর হচ্ছে শাহানা আক্তার, এরপরে হচ্ছে আয়াতুল ইবনে আরবা, রিমি ইসলাম, প্রীতম সরকার, চিত্রামণি ব্যানার্জি, এরপরে আয়শা মিম, যুবরাজ চৌধুরী, সজীব ইসলাম। এ বলছো, এ বেটা এ বললে হবে। প্রভা, তারপর হচ্ছে মুক্তা, সামিউল ইসলাম, বাকিদের জন্য নুসরাত জাহান, যুবরাজ চৌধুরী, সবাই বি বলছো, ভেরি গুড।
আচ্ছা 11 নম্বরের উত্তরটা দেখি একটু তোমাদের। 11 নম্বরে তোমরা বলতেছো এ এ এ এ এ সবাই এ, ভেরি গুড। কাউসার, তারপর হচ্ছে গিয়ে নুরুন নাহার, যুবরাজ, উম্মে ওমর, আচ্ছা ওমর, শর্মিলী, আশা, কানিজ, গন্তব্যহীন পথের পথিক, ব্যাপক নাম, কাব্যিক নাম। আচ্ছা আয়েশা মিম, আব্দুল হাদি, আব্দুল আল মুহিত, তারপরে সাইদা আক্তার। যারা যারা এ বলছো তোমাদের উত্তর সঠিক, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। খেয়াল করে দেখো, হি স্টাডিড হার্ড, সে পড়াশোনা করছে কঠিন ভাবে, ইয়েট তারপরেও সে কুড নট পারে নাই পাস করতে দা টেস্ট পরীক্ষা। দেখো প্রত্যেকটা শব্দের কিন্তু এখানে একটা মিনিং আছে। সি নাম্বার দেখো, দিস ইজ নট, ইহা একটি নয়, হোয়াট আই মেন্ট, যাহা আমি বলতে চেয়েছি। সবগুলোর অর্থ আছে। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার কোথায়, দ্য প্লেফুল পেঙ্গুইনস লিভ, খেলাধুলাপূর্ণ যে পেঙ্গুইন গুলো আছে তারা থাকে। এখানে প্রত্যেকটার অর্থ আছে। তারপরে দেখো, ইট ইজ টাইম, এখন হচ্ছে সময়, টু সে বলার জন্য, গুড বাই বিদায়। তাহলে দেখো প্রত্যেকটা শব্দের অর্থ আছে। কিন্তু দেখো ওয়েলের যদি অর্থ করতে, ওয়েল মানে ভালো, ভালো এখন বিদায় জানানোর সময়, কেমন হলো এটা? ওয়েলের কোনো অর্থ এখানে আসে না। হ্যাঁ বলতে পারো ভাইয়া ওয়েলের তো একটা আলাদা অর্থ আছে, আছে যখন আছে তখন আছে। ওয়েল মানে ভালো, আমি বুঝলাম, আই এম ফিলিং ওয়েল, আমি ভালো ফিল করতেছি, ও তখন ওয়েলের অর্থ আছে। কিন্তু এই সেন্টেন্সে দেখো ওয়েলের কোনো অর্থ কিন্তু আসে না। আমি যদি বলি ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই, ভালো এখন বিদায় জানানোর সময়, এটা কেমন কথা? মিনিং দিল না কিন্তু। এখানে ওয়েল মানে হচ্ছে আচ্ছা তাই যাই, জাস্ট আবেগ বোঝানোর জন্য। এই কারণে ওয়েলটা হচ্ছে এই সেন্টেন্সের একটা ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ শব্দ, ঠিক আছে, আবেগ শব্দ। এই হচ্ছে আমার 11 নম্বর। যারা যারা বুঝতে পেরেছো ধন্যবাদ। সজীব ইসলাম বলছো, স্যার আমার সবচেয়ে বড় সমস্যা বাক্যের বাংলা বুঝি না, কি করলে বুঝতে পারবো? ভাইয়া এটা বোঝার জন্য তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে ভোকাবুলারি, একটা হচ্ছে টেন্স, একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তিনটা জিনিস জানলে সব ধরনের সেন্টেন্স বোঝা যায়। ভোকাবুলারির জন্য আবার তেমন পরিশ্রম করতে হবে না, ইংলিশ ফর টুডে বইটা থেকে ভোকাবুলারি গুলো একটু দেখো, তাহলে ইনশাল্লাহ পারবা। এই অল্প সময়ের মধ্যে ইংলিশ ফর টুডে ব্যতীত আর কোনো অল্টারনেটিভ হাতে নাই। 12 নাম্বারটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আরিফুর রহমান হাই হাই করতেছে, কি হয়েছে রে ভাইয়া, হাই হাই করে কেন? আচ্ছা নাদিয়া বর্ষা বলছো নোমান ভাইয়া কোথায়? নোমান ভাইয়া গতকালকে থেকে খালি ক্লাস নিতেই আছে, এই লোকটার দিয়ে আর কত পরিশ্রম করাবা, একটু রিল্যাক্স দাও, শেষ করে দিচ্ছি, কালকে আবার নোমান ভাইয়ের সাথে দেখা হবে, আপাতত ক্লাস করো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স। আচ্ছা, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস? আই রেড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স ঘোড়া। হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। আচ্ছা খেয়াল করো, এখানে বলছে আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স। এখানে খেয়াল করো 2 পেয়ার, 2 জোড়া, পেয়ার মানে এক জোড়া, PAIR, এক জোড়া বোঝায়। কিন্তু আমি যদি বলি 2 জোড়া, তাহলে কি এখানে আর পেয়ার হবে না পেয়ার্স হবে? তাহলে 2 পেয়ার্স অফ ট্রাউজার্স, এখানে একটা এস বসবে, এটা বাদ। তারপরে দেখো, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস। অ্যাডভাইস শব্দটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এখানে কখনোই এস বসবে না। অ্যাডভাইস, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস, কখনোই এস বসে না, কারণ অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে আই রেড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স। ঘটনা হচ্ছে একটা ঘোড়াকে নিয়ে পোয়েট্রি পড়ছে, কিন্তু সেই পোয়েট্রিটা কয়টা পড়ছে সেটা তো বলে নাই। তাহলে আই রেড এ পোয়েট্রি অ্যাবাউট আ হর্স। হ্যাঁ লাইফ তো চলমান, ওই যে হঠাৎ করে ভিউ তেরো চলে আসলো 200 থেকে। না আমার এখানে তো 139 দেখাচ্ছে, আচ্ছা তো। আচ্ছা তারপরে হচ্ছে দেখো, হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়ার্কস। ওয়ান অফ দ্য থাকলে প্লুরাল নাউন বসে, তার মানে ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। ওয়ান অফ দ্য থাকলে প্লুরাল নাউন বসে। 12 এর সঠিক উত্তর হচ্ছে ডি। যারা যারা ডি উত্তর দিছো, যারা যারা ডি উত্তর দিছো তোমাদের উত্তর সঠিক। যুবরাজ চৌধুরী, স্যার ভিউ কত দেখাচ্ছে আপনার? আমার এখানে 139। আচ্ছা 12 ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। নাদিয়া বর্ষা বলছে ভাইয়ার ক্লাস নেওয়া লাগবে না, ক্যামেরার সামনে আনেন ভাইয়াকে। নোমান স্যার আপনাকে বাচ্চারা খুঁজে বেড়াইতেছে। স্যার ওরা আমাকে পচাচ্ছে, আমি এই লজ্জায় যাব না, আমি বাসায় চলে গেলাম।
আমি স্টুডিও থেকে চলে গেলাম। আচ্ছা, যারা যারা 12 ডি উত্তর দিছো তোমাদের সবার উত্তর সঠিক, তোমাকে তো ধন্যবাদ। আসো, এই একটু ধৈর্য ধরে রে বাবারা, কালকে হচ্ছে নোমান ভাই ক্লাস নিবে, কালকে দেখিস। আচ্ছা 13 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ, সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। হিসাব করি। প্রথমে টু সাইকেল ইজ, এখানে একটা এ বসার কথা ছিল, এ নাই, তাহলে এটা বাদ। কারণ এ গুড এক্সারসাইজ, একটি ভালো ব্যায়াম, এই জিনিসটা বলতে হবে, ওইটা নাই, তার মানে ডি নাম্বারটা বাদ। সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ, সাইকেল মানে হচ্ছে কি একটা যানবাহন, যানবাহন কখনো এক্সারসাইজ হইতে পারে না, তার মানে এটাও বাদ। তারপরে টু সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ, টু সাইকেল মানে সাইকেল চালানোর উদ্দেশ্যে, সাইকেল চালানোর উদ্দেশ্যে একটি ভালো ব্যায়াম, মিনিং দিল না, এটাও বাদ, 12 নাম্বারটাও হবে না। সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ, সাইকেল চালানো একটি ভালো ব্যায়াম, সাইকেল চালানো একটি ভালো ব্যায়াম। এখন বলতে পারো ভাই সাইক্লিং মানে কি? সাইক্লিং মানে হচ্ছে সাইকেল চালানো বোঝায়, CYCLING, সাইক্লিং। এটা হচ্ছে একটা জেরান্ড, এটা হলো একটা জেরান্ড, GERUND, জেরান্ড। জেরান্ড মানে হচ্ছে কোনো আইএনজি যুক্ত ভার্ব যে কিনা সেন্টেন্সের মধ্যে বসে নাউনের কাজ করে। সাইক্লিং, জেরান্ড এবং পার্টিসিপল, এই জিনিসটা বিস্তারিত পড়বা। ওকে, 13 নম্বরের এ যারা বলতেছে উত্তর, তোমাদের উত্তর সঠিক, একটু কমেন্ট পড়ি। তোমাদের একটু কমেন্ট পড়ি, সেটা হচ্ছে নজরুল, উম্মে ওমর, গন্তব্যহীন পথের পথিক, মার্জিয়া তোয়া, মুবাশির হোসেন, সুরভি রায়, খালিদ হাসান, সামিয়া লিন, লিসা তালুকদার, এরপরে হচ্ছে মার্জিয়া তোয়া। যারা যারা উত্তর দিয়েছো তোমাদের সবার উত্তর সঠিক। এমডি দাদন মিয়া বলছো এ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এ সমস্যা নাই, সমস্যা নাই, একজন টিচারের ফ্যান হওয়া ভালো, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্যারা খাইস না, বলাবান, ক্লাস কর। আসো, 13 নম্বরটা ডান। 14 নম্বরটা দেখি, 14 নম্বরটা দেখি, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন আ টেরিবল বিউটি ইজ বর্ন। যখন তোমার বিরোধার্থক, বিরোধার্থক কোনো অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে, বিরোধার্থক হইলে সেটাকে বলা হয় অক্সিমোরন, বিরোধার্থক হইলে অক্সিমোরন। এটা দেখো তোমার লিটারারি টার্মস থেকে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে, লিটারারি টার্মস, গত ক্লাসে বলছিলাম লিটারারি টার্মস থেকে প্রশ্ন আসে, এটার উপর একটা ক্লাস নিব, তোমাদের লিটারারি টার্মস এর উপর একটা ক্লাস নিব। তবে আনফরচুনেটলি ভাইয়া ওই ক্লাসটা পেইড ব্যাচের হবে, আমি ফ্রি ব্যাচে ওই ক্লাসটা নিতে পারবো না, তার কারণ হচ্ছে তোমাদের সাথে ওই পরিমাণ সময় আমার হাতে থাকবে না। তোমরা যদি কারো মনে করো, তোমাদের যদি মনে হয়ে থাকে, আমি বলবো না ভাইয়া আমাদের কোর্স বেস্ট, ভর্তি হয়ে যাও, এটা আমি বলবো না। আমি বলবো তোমাদের যদি মনে হয় যে ঠিক আছে ভাইয়াদের পড়ানো আমার কাজে লাগতে পারে, তাহলে তুমি কোর্সে ভর্তি হও ভাইয়া, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, ওই কোর্সের মধ্যে এই জিনিসগুলো বিস্তারিত কভার করব আমরা। কারণ কি, ওই কোর্সে একটা সময় পাচ্ছি আমরা, 3 মাসের একটা সময় পাচ্ছি, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, এবং এই ক্লাসটা হচ্ছে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত নর্মাল ক্লাস চলমান থাকবে। নভেম্বর 30 পরে স্পেশাল ক্লাস হবে, বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাস, হতে পারে বিউপি, হতে পারে ঢাবি, হতে পারে জবি, হতে পারে জাবি, হতে পারে রাবি, খুবই, চবি, যা আছে সব, বিউপি তো আছেই, এই সবগুলো ইউনিভার্সিটি ভিত্তিক স্পেশাল ক্লাস হবে। সো প্রায় 4 মাস ব্যাপী একটা কোর্স, এই কোর্সে আমরা সবকিছু বিস্তারিত পড়াবো। যেহেতু ফ্রি কোর্স, এখানে তোমাদেরকে সবকিছু পড়াতে পারতেছি না। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, কোর্স ফি অগাস্টের 31 তারিখ পর্যন্ত মাত্র 1450 টাকা, এরপরে কিন্তু কোর্স ফি বাড়বে, চাইলে ভর্তি হয়ে যেতে পারো। যারা যারা ভর্তি হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সাথে সেপ্টেম্বর 1 তারিখ থেকে প্রাইভেট গ্রুপের ক্লাসে ইনশাল্লাহ। আসো, তো এইখানে যেটা বলছিলাম, লিটারারি টার্মস, লিটারারি টার্মস মানে হচ্ছে কোন স্পেশাল ওয়ার্ডিং। যেমন এই যে দেখো, টেরিবল, টেরিবল মানে ভয়ঙ্কর, বিউটি মানে সৌন্দর্য, ভয়ঙ্কর সুন্দর, বিরোধার্থক, সৌন্দর্য কেমনে ভয়ঙ্কর হয় রে ভাই, এটা একটা ফিগার অফ স্পিচ। এই ধরনের ফিগার অফ স্পিচকে বলা হয় অক্সিমোরন, বিরোধার্থক। আমি বললাম ডেফেনিং সাইলেন্স, এমন সাইলেন্স কান বয়রা হয়ে যাইতেছে, ডেফেনিং সাইলেন্স। তারপর হচ্ছে আমি বললাম যে আহারে কি মিষ্টি রোদ, না রে বাবা রে, রোদে পুড়ে যাইতেছে, অক্সিমোরন। ঠিক আছে, তোমাদের তাহসানের একটা গান আছে, যারা যারা গান শোনো, গানের নাম হলো প্রেম মাতাল, গানটা শুইনো, ওই গানের মধ্যে অক্সিমোরনের কিছু সুন্দর উদাহরণ আছে, ওই গানটা শুইনো। আচ্ছা, তারপর আরো 3টা আছে, দেখো মেটাফোর, এটা আগের ক্লাসে আমি বলছি। মেটাফোর মানে কি? মেটাফোর মানে হচ্ছে কোনো কিছুকে সরাসরি তুলনা করা, রূপক। যেমন আমি বললাম যে নোমান ভাই একটা বাঘ, এটা হচ্ছে মেটাফোর। কিন্তু আমি যদি বলতাম নোমান ভাই বাঘের মতো হুঙ্কার দেন, তাহলে এটা হয়তো সিমিলি। কোনো কিছুর সাথে সরাসরি তুলনা করা যদি হয় তাহলে এটা মেটাফোর, আর যদি গুণের তুলনা হয়, নোমান ভাইয়ের হুঙ্কারকে আমি বাঘের মতো তুলনা করছি, তখন এটা হয়ে যায় সিমিলি। ঠিক আছে, তারপর হচ্ছে পার্সনিফিকেশন,
কোন বস্তুবাচক জিনিসকে ব্যক্তিবাচক রূপ দেওয়াকে বলা হয় পার্সনিফিকেশন। আর একটা হচ্ছে আইরনি। আইরনি মানে হচ্ছে কোনো একটা সিচুয়েশন বোঝানোর জন্য উল্টা কথা বলা। ঠিক আছে, এই যে বললাম দুঃখে হাসি আসতেছে, দুঃখে হাসি আসতেছে, এটা হচ্ছে আইরনি। এই হলো আমাদের ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মস। গেল 14 নম্বরটা। এবার তোমাদের উত্তরগুলো একটু দেখি। 14 তোমরা কে কি উত্তর দিয়েছো? আপনি উত্তর দিতে থাকেন, এই ফাঁকে আমি একটুখানি তোমাদেরকে ফিগার অফ স্পিচ পড়িয়ে নেই। দেখো, যদি অ্যাজ বা লাইক পাও তাহলে সেটা সিমিলি হবে। রাইট। আমার একজন টিচার ছিল, এই ভদ্রলোক নতুন নতুন ইংলিশ পড়ানো শুরু করছে, সে বলে ইসমাইলি হবে। আমি আমি বলি না স্যার, ওটা সিমিলি হবে। তাহলে যদি অ্যাজ বা লাইক দিয়ে তুলনা করা হয়, তুলনা করা হয়েছে, আমরা বলি না যে অ্যাজ ডট 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 লাইক ডট ডট, এই এখন তো তোমরা এটা ট্রেন্ড হয়ে গেছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কথায় কথায় লাইক আমি খেয়েছি, লাইক আমাকে থাপড়িয়েছে, লাইক আমাকে লাথি দিয়েছে, লাইক 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 বলো। তো লাইক দিয়ে যে ওয়ার্ডগুলোর ভিতরে লাইক দিয়ে তুলনা করা হয় সেগুলোকে কি করা হয়? সিমিলি বলা হয়। তোমরা কি ওই কবিতাটা পড়েছো, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ? যদি পড়ে থাকো, তোমাদের হয়তো নেই, এইটা আমাদের 22 সাল পর্যন্ত ছিল, বই চেঞ্জ লাভ এন্ড ফ্রেন্ডশিপ এই আছে, আছে, 25 পেজে ছিল, আমি পড়াইছি বাচ্চাদেরকে। পড়াইছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কবিতাটা আবার তখন আমার মুখস্থ ছিল, এখন অনেক কবিতা আমি ভুলে গেছি। তো এইখানে কিন্তু তোমার এই সিমিলি পাবা। আবার আইরনিটা আমি সুন্দর একটা উদাহরণ দেই। আমরা বলেছিলাম কি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আমরা এটা বলি না? আচ্ছা, এইটা আমরা তখন কেন বলছিলাম? আমরা বলছিলাম যে আমাদেরকে সে রাজাকার বলছে, মানে আমরা বললাম ঠিক আছে আমি রাজাকার, ওকে, মানে আমি যে রাজাকার না, এটা আইরনি করে বলি। আমরা অনেক সময় বলি না যে আমি জীবনে অনেক বড় ভুল করেছি, মানে অনেক বড় ভালো কাজ করার পরে বলি স্যার, মানে এটা হয় কিনা স্যার আইরনি? হ্যাঁ হয় স্যার, হয় যে স্যার। প্রেমের সুধা পান করিয়া আমি জীবনে মানে আমরা বিভিন্ন কথা বলি আর কি, মানে উল্টাটা বুঝাই স্যার। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, যেমন ওই যে প্রেমের মরা জলে ডোবে না, প্রেমের মরা জলে নামে না। আচ্ছা যাই হোক, ওটা ভিন্ন বিষয়। তবে ওইটাই আমরা কিন্তু আইরনি। হ্যাঁ, এটাও একটি আইরনি। আর পার্সনিফিকেশন হলো মিস্টার মোবাইল। এরে ভাই, মোবাইল কি মিস্টার হতে পারে? আমি বললাম আমার যে মোবাইল আমাকে ঘুমাতে দেয় না। হ্যাঁ, মোবাইল ঘুমাতে দেয় না। এই যে মোবাইলের আগে আমি মিস্টার লাগালাম, মোবাইলটাকে একটা পার্সনিফাই করে ফেললাম। বা মিস্টার পেনটা দাও তো, এই যে মানে মিস্টার পেনকে আমি মানুষের মতো করে বিশেষায়িত করলাম, যে তার অ্যাটিটিউড আমার ভাল লাগে না, সে ঠাস ঠুস করে তার মুড অফ হয়ে যায়, তার যেন মুড সুইং হয় হুট করে, তার যে একটা গুরুত্বপূর্ণ ফোল্ডারে ঢুকছি, ঠাস করে সে অফ হয়ে যায়, সে মানে চুপ করে মন খারাপ করে ফেলছে। এই যে মোবাইল কিনে আমি একটা মানুষের মতো গুণে গুণান্বিত করতেছি, একটা মানুষের কি কি গুণ থাকে একটা মোবাইলকে আমি সেম গুণে গুণান্বিত করতেছি, এটাই পার্সনিফিকেশন। এইখানে স্যার আমরা কি লাভ এন্ড ফ্রেন্ডশিপে এটা ছিল কিনা, কোনটা? যে ওই স্কাইকে না কোন যেন একটা কবিতায় ছিল স্যার, যে আমরা হচ্ছে কে স্যার এটা তো হচ্ছে গিয়ে ছাত্র কবিতাটা ছিল, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, ওইটা ছিল না? ওখানে পার্সনিফিকেশন একটা সুন্দর এক্সাম্পল ছিল, কিন্তু এইখানে আপনার হচ্ছে ইয়েতে ওয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল, ওইটাতে একটা কবিতা ছিল, ওই কবিতার মধ্যে পার্সনিফিকেশনের কিছু এক্সাম্পল আছে, অল্প কিছু, বাট আমি ভুলে গেছি কবিতাটা। স্যার, এইটা একটা কবিতা আছে না স্যার, ওই যে মানে ওই যে মেঘের শীতের ওই যে শীত যে কামড় দেয় স্যার, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে আপনার ইয়েতে লাভ এন্ড ফ্রেন্ডশিপে ছিল। দাঁড়ান, আপনার শীত কামড় দেয়, এটার একটা ইংলিশ আছে, আমার এখন মাথায় হঠাৎ করে আসতেছে না, মানে সে বাইট দেয়, বাইট বাইট। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে বাংলা আমি ইংলিশ পারি, বাইট মানে হচ্ছে কামড় দেওয়া। এই যে বাইট দিয়েছিল, হ্যাঁ, ওই যে উইন্টারের বাইট তার কাছে, খিদের কামড়। হ্যাঁ, এ তো শীতকে কামড়াতে পারে রে, পারে না, তো এটাও কিন্তু পার্সনিফিকেশন, ইয়েস, ভেরি গুড স্যার। চিত্রামণি ভট্টাচার্য বলছে অক্সিমোরনটা আবার একটু বলতে বলেন দেখি, অক্সিমোরনটা তাকে একটু বোঝান। স্যার এটা আপনি ভালো বুঝাচ্ছিলেন, আপনি আমার একটু বুঝান স্যার। আরে এই যে মানে পরস্পর পরস্পরের বিরোধার্থক। সিম্পল, জাস্ট এই আমি জিনিসটাই। বললাম, ওয়াও, তোমার হাসিটা তো ভয়ঙ্কর সুন্দর। কেমনে বললা রে বাবা? সুন্দর তো সুন্দর জিনিস, তো সুন্দর কি ভয়ঙ্কর হয়? হুম, তুমি বলতে পারো চমৎকার সুন্দর, রাইট। তো বলো তুমি তো চমৎকার খারাপ করেছো পরীক্ষায়। না এই যে হয় এরকম এই যে হ্যাঁ? আব্বা আমি পরীক্ষায় ফেল করছি, আব্বা হাততালি দিল, এইটা হচ্ছে তাহলে অক্সিমোরন, অক্সিমোরনটা কি? চমৎকার বিরোধার্থক। fail আচ্ছা করেছে। এখানে আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে আইরনি আর অক্সিমোরনের মধ্যে প্যাচ লেগে যাবে।
কারণ অক্সিমোরন এবং আইরনিতে মোটামুটি একই ধরনের ঘটনা ঘটে, প্রায় বিরোধার্থক। অক্সিমোরনটা হচ্ছে সরাসরি বিপরীত শব্দ, ঠিক আছে, আর আইরনি হচ্ছে অন্য কিছু দিয়ে জিনিসটাকে বোঝানো যেটার সাথে খাপ খাইতেছে না। এইটা যেমন ধরো, এই যে আমি আইরনির উদাহরণ দিলাম যে তুমি তো দুনিয়া উদ্ধার করে ফেলছো, মানে সে একটা আকাম করে আসছে। খেয়াল করে দেখো, আমি কিন্তু তাকে বলি নাই সে আকাজ করছে, তাকে আমি বলতেছি তুমি অনেক ভালো কাজ করছো, এটা কিন্তু বলি নাই। যদি আমি বলতাম সে একটা আকাজ করছে, তাকে বলছি ভালো কাজ করছো, তাহলে এটা সরাসরি বিরোধার্থক হইতো, এটা হয়তো আমার অক্সিমোরন। কিন্তু সে একটা করছে অকাম, কিন্তু তারা আমি বলতেছি তুমি তো দুনিয়া উদ্ধার করে ফেলছো, তখন এটা হয়ে যাবে আইরনি। আমার পরিচিত একটা ভদ্র মহিলা আছে, তোমরা হয়তো নাও চিনতে পারো। ভদ্র মহিলা প্রচুর আকাম কুকাম করছে, আচ্ছা, নিরীহ মানুষজনরে মারছে দাঁড়ছে। আমি তারে বললাম যে আপনার মতো মানুষ হাজার বছরে কেউ হয় না, আপনি তো মাদার অফ হিউম্যানিটি, আইরে আপনি তো গণতন্ত্রের মা। কিন্তু ভদ্র মহিলা শুধু মানুষ মারে, দুনিয়ার এমন কোন আকাম কুকাম নাই, যা সবকিছু সে করে। আমার পরিচিত এক মহিলা। তো আমি তারে কি বললাম, এটাও কিন্তু একটা কি করা হলো স্যার, এটা কি হবে স্যার? এটা হচ্ছে স্যার আইরনি। আইরনি। আইরনি মানে সে দুনিয়ার আকাম কুকাম করে, বাট আমি তারে বলতেছি আপনি তো গণতন্ত্রের মা, মাদার অফ হিউম্যানিটি। এটা হচ্ছে একটা আইরনি হয়ে গেল। আমরা বললাম যে আমাদের দেশে স্যার এইটা মিরপুরে আগে ছিল, মেট্রো রেল হওয়ার আগে, এখন চেঞ্জ হয়েছে স্যার। মিরপুর কাজীপুরের দিকে মানে বৃষ্টি নামলেই বন্যা হয়ে যেত। আমি একটা নৌকা কিনছিলাম। আচ্ছা, তো এখন আমরা বললাম, আমার আরেকজন পরিচিত ভদ্রলোক, সে বলতেছে আরে এই এলাকা তো চিটং তো এখন ইউরোপ হয়ে গেছে। তাই সে কিন্তু আইরনি করে বলে নাই, সে পাম দেওয়ার জন্য বলছে। বাট জনগণ এবার কি করে, একটু বৃষ্টি নামলেই ওই এলাকা সব ডুবে যায়, বলে আমরা তো এখন ইউরোপে বাস করি, ভেনিস। আমরা এখন সিঙ্গাপুরে বাস করি, আমাদের এখন অনেক উন্নত এলাকায় বাস করি। এটা কিন্তু কি করে, এটা আইরনি করে, রাইট। বুঝতেছো কিনা? মানে সম্পূর্ণ বিপরীতটা বলে। একজন সারাদিন পড়ে না, বলে তুমি এবার গ্রেট, তুমি এবার বোর্ড প্লেস করবা, দিন রাতে একটু পড়তে বসে না। এই হচ্ছে গিয়ে আমাদের অক্সিমোরন এবং আয়রনের মধ্যে পার্থক্য। বাকি দুইটা তো তোমরা বুঝতেই পারছো, সিমিলি মেটাফোর আর পার্সনিফিকেশন। যে শীতের কামড়, নমন ভাই আশা করি খুব সুন্দর করে বুঝাই দিয়ে গেছে এটা। আর শুনো বাচ্চারা, স্লোগান দিও না, স্লোগান টোগান দেওয়ার দরকার নাই, তোমরা নিজেদের মধ্যে ভাগ হয়ে যাও না। আমরা হচ্ছে ক্লাস শেষ করবো, ক্লাস শেষ করে আমরা একসাথে চা খাইতে যাবো, তোমরা মারামারি করো না কে আসবে না ক্লাসে। কালকে নোমান ভাইকে ক্লাসে পাবা, প্যারা নেওয়ার কিছু নাই। লাস্ট একটা প্রশ্ন পড়বো, এটা পরে ক্লাস শেষ করে দেবো আজকের মতো, ঠিক আছে? আসো 15 নম্বরটা কি বলছে, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। ইন মাই অপিনিয়ন, আমার মতে রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখো, এখানে কি সেন্টেন্স, এটা কি ইম্পারেটিভ, এটা কি ডিক্লারেটিভ, এটা কি ইন্টারোগেটিভ, নাকি এটা এক্সক্লামেটরি? এইটা কি ধরনের সেন্টেন্স? আচ্ছা, আমি তোমাদেরকে বাংলাটা একটু বলে দিই, তাহলে তোমরা দেখো নিজেরা চেষ্টা করো। ইম্পারেটিভ মানে অনুজ্ঞাবাচক, মানে যেটা দ্বারা অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রপোজাল, ফরবিডেন্স এগুলা বোঝায়। ডিক্লারেটিভ মানে ঘোষণামূলক, যেটা দ্বারা কোনো কিছু ঘোষণা করা হয়। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। এক্সক্লেমেটরি মানে হচ্ছে তোমার বিস্ময় সূচক বা আবেগ সূচক। এইটার উত্তরটা তোমরা দাও। এই ভালো একটা জিনিস পাওয়া গেছে, দেখো রহিম ভয়ঙ্কর মেধাবী, এটা হচ্ছে অক্সিমোরন। আর সাদিয়া কবির রায়হান বলছো খোসা দিয়ে কথা বলা হচ্ছে আইরনি, রাইট। খোসা মারলে এটা হচ্ছে আইরনি, ঠিক আছে? ওরে বাবারে কাউসার, বি লিখতে লিখতে আঙ্গুলের ডগা ক্ষয় করে ফেলছে। এই বলো, যারা অতিরিক্ত আইরনি করবা, তোমাদের কিন্তু ফ্যামিলি রিলেশনশিপ টিকবে না। ফ্যামিলি রিলেশনশিপ টিকানোর জন্য কি করতে হবে, আইরনি করা যাবে না। তুমি যখন আইরনি করবা, সে কিন্তু বুঝে যাবে। কমেন্ট করো দেখি, আর একটু দেখি। সাবাস, তাহলে এটা ব্যাখ্যা করা লাগবে না আমার, এটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ভেরি গুড। যারা যারা উত্তর দিছো কমেন্টে, একটু কমেন্টগুলো পড়ি তোমাদের, নাহলে তোমরা আবার কষ্ট পাবা। আচ্ছা, ও গেল কই? ওকে, কাউসার, তারপর নাদিয়া বর্ষা, এরপর হচ্ছে আয়েশা মিম, তাবাসসুম জান্নাত, কই গেল রে? আচ্ছা, তাবাসসুম জান্নাত, এমডি কাউসার, জোবায়ের মোর্শেদ জিশান, ইউশাদ হুসাইন, যুবরাজ চৌধুরী, তারপরে জান্নাত ফেরদৌস, ফারিহা ইসলাম, এরপরে হচ্ছে যুবরাজ চৌধুরী, আবার ইউশাদ হোসেন, আরাফাত হোসেন, তারপরে নাফিসা ইসলাম, উম্মে ওমর, আতিকুল ইসলাম আতিক, সুরভি রয়, সবাই বি উত্তর দিয়েছে। তোমাদের সবার উত্তর সঠিক। একটু ব্যাখ্যা করে দিই। এক্সক্লেমেটরি মানে যেই সেন্টেন্সের লাস্টে একটা
বিস্ময়সূচক চিহ্ন থাকে, লাস্ট অথবা মাঝখানেও থাকতে পারে। আমি বললাম যে ওয়াও, কত সুন্দর কথা। এই ওয়াও এর পরে একটা এক্সক্লেমেটরি মার্ক দেওয়া যেতে পারে, তখন এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। গেল। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, লাস্টে একটা কোশ্চেন মার্ক পাবা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, যেই সেন্টেন্স দ্বারা, খেয়াল করো, যে সেন্টেন্স দ্বারা অর্ডার, আদেশ, কমান্ড, হুকুম, তারপরে রিকোয়েস্ট, অনুরোধ, অ্যাডভাইস, উপদেশ, প্রপোজাল, প্রস্তাব, এ প্রপোজাল আবার সে প্রপোজাল না, মনে মনে অনেক কিছু চিন্তা করো না, প্রপোজাল, আর হচ্ছে ফরবিডেন্স, নিষেধাজ্ঞা, এই 6টা আবেগ বোঝানো, এই 6টা জিনিস বোঝানো হয়, এই 6টা জিনিস বোঝাইলে সেটাকে আমরা বলি ইম্পারেটিভ। আরেকবার বলছি, অর্ডার, আদেশ, কমান্ড, হুকুম, রিকোয়েস্ট, অনুরোধ, তারপরে অ্যাডভাইস, উপদেশ, প্রপোজাল, প্রস্তাব, আর হচ্ছে কি বললাম, ফরবিডেন্স, নিষেধাজ্ঞা, এই 6টা জিনিস বোঝাইলে সেটাকে বলে ইম্পারেটিভ। এখন খেয়াল করে দেখো, ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি তো হওয়ার সুযোগই নাই, কারণ হচ্ছে এক্সক্লেমেশন মার্কও নাই, কোশ্চেন মার্কও নাই, তাহলে এটা বাদ। বাকি রইলো কি? বাকি রইলো হচ্ছে ইম্পারেটিভ আর ডিক্লারেটিভ। ইম্পারেটিভ, এখানে কোন জায়গায় কি এই ধরনের কিছু বোঝাচ্ছে? অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রপোজাল, ফরবিডেন্স, 6টার একটাও কি আছে? নাই। বাকি রইলো কে? ডিক্লারেটিভ। সঠিক অ্যান্সার হচ্ছে আমার ডিক্লারেটিভ সেন্টেন্স। যারা যারা বি উত্তর দিছে, তোমাদের সবার উত্তর সঠিক হইয়াছে। আচ্ছা, হায় রে, আচ্ছা ঠিক আছে, মানে একটু হচ্ছে কি হেড স্টার্ট দিতেছিলাম, ইজ্জত মেরে দিছে আমার। যা হোক, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। ঠিক আছে, আজকের ক্লাস শেষ, এবং নেক্সট তোমাদের সাথে আমার আবার দেখা হবে হইলো আগামী শনিবার। আগামী শনিবার তোমাদের সাথে আমার আবার দেখা হবে। শনিবার দিন আমি হচ্ছে আরেকটা বছর তোমাদের সাথে সলভ করব, আর কিছু টপিক নিয়ে, গ্রামার টপিক নিয়ে ডিসকাস করব। এবং তোমাদেরকে যাওয়ার আগে আরো একবার একটু বলে দেই যে এতক্ষণ হচ্ছে কি নিজের এফোর্ট দিয়ে পড়াইছি, এবার আমাকে একটু ফ্লোর দিতে হবে। এবার আমি কি করব? এবার আমি নিজের প্রমোশন করব। সেটা হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু বি ইউনিটের একটা কমপ্লিট কোর্স চলমান আছে, এবং এই কোর্সের ফুল আউটলাইন অলরেডি এডুকেটমের ফেসবুক পেজে পাবলিশ করা আছে। ফিচার পোস্টে গেলে দেখতে পাবা যে এই কোর্সের মধ্যে কি কি জিনিস আমরা কভার করবো। এই কোর্স হচ্ছে 3 মাস ব্যাপী রেগুলার ক্লাস হবে, আর 1 মাস ব্যাপী স্পেশাল ইউনিভার্সিটি বেসড ক্লাস হবে। এই ক্লাসগুলো হচ্ছে আমরা একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত চলমান রাখবো। ঠিক আছে, কোর্স ফি অগাস্টের 31 তারিখ পর্যন্ত 1450 টাকা। 31 তারিখের পরে কোর্স ফি একটু বেড়ে যাবে। সো তোমরা যারা ভর্তি হওয়ার চাইলে এখনই ভর্তি হয়ে নিতে পারো। তবে হ্যাঁ ভাইয়ারা, লাস্টে আবার একটা আমি স্টার মার্ক দিয়ে ডিসক্লেমার লাগাই দিচ্ছি, আমি কাউকে জোর করে কোর্সে ভর্তি করি না। কারণ কি জানো, এই কোর্সটা হচ্ছে আমাদের খুব শখের একটা জিনিস, আমাদের সন্তানের মতো এই কোর্সটা। আমাদের টার্গেট হচ্ছে এই কোর্স থেকে আমরা বিগত বেশ কয়েক বছরের তুলনায় সর্বাধিক শিক্ষার্থীদের চান্স পাওয়াবো। তা আমি জোর করে ধরে কোর্স একজনকে কিনাইলাম, সে এসে হচ্ছে কোনো উপকৃত হইলো না, সে চান্সও পাইলো না, এই দায়ভার হচ্ছে গিয়ে আমাদের জন্য নেওয়া টাফ। আমরা কি করবো জানো, শুধুমাত্র তোমরা যারা মনে করো যে হ্যাঁ আমার জাওয়াত ভাইয়ের ক্লাস ভালো লাগে, আমার নোমান ভাইয়ের ক্লাস ভালো লাগে, তোমরা শুধুমাত্র যদি মনে করো যে হ্যাঁ এই ক্লাসগুলো করলে আমার উপকার হবে, তোমরা চাইলে এই কোর্সটাতে ভর্তি হতে পারো, কোনো চাপ নাই। ইভেন এই যে ফ্রি কোর্সটা চলমান আছে, এই ফ্রি কোর্সের মধ্যে আমি কোনো ফাঁকি ঝুঁকি দিয়ে পড়ানোর মানুষ না, তোমরা জানো আমি আমার নীতির মধ্যে অটল থাকি। এই 10 দিন যে 10টা ক্লাস হবে তোমাদের, এই ক্লাসগুলোতে আমি পূর্ণাঙ্গ এফোর্ট দিয়ে তোমাদেরকে পড়াবো, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো সবকিছু কভার করতে পারবো না। তোমাদের যদি মনে হয়ে থাকে যে ঠিক আছে ভাইয়ারা, আপনাদের সাথে আমি থাকতে চাই আরো আগামী 3 মাস, তাহলে তোমরা এই কোর্সটি চাইলে কিনতে পারো। 1450 টাকা কোর্স ফি, অগাস্টের 31 তারিখ পর্যন্ত। সাথে জান একটা প্রশ্ন করছিল, ভাইয়া কোর্সে কিভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য এডুকেটম স্কুলের পেজে নক করো, ওখান থেকে তোমাকে বিস্তারিত বুঝাই দেওয়া হবে। তুমি চাইলে ওয়েবসাইট থেকেও কিনতে পারো, সেক্ষেত্রে এডুকেটম স্কুলের পেজে জাস্ট একটু তোমাকে জানাই দিতে হবে যে ভাইয়া আমি কোর্সটি কিনেছি, তোমাকে অ্যাপ্রুভ দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া? সো আজকের ক্লাস এ পর্যন্তই শেষ। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, প্রশ্নটা নিয়ে শেষ করতেছি। আরে বোকারে, অফলাইনে আমাদের অ্যাডমিশনের কোর্স নাই রে বাবা। অফলাইনে আমাদের এত বড় জায়গা নাই যে আমরা 1000-2000 পোলাপানকে পড়াবো। আমরা সর্বোচ্চ 200-250 পোলাপানকে পড়াতে পারি অফলাইনে, তাও অনেক চাপা চুপা করে আর কি। যেমন এই যে এটা একটা স্টুডিও, তোমরা দেখতে পাচ্ছ, এই স্টুডিওতে সকালবেলা আমার বাচ্চাদেরকে পড়াইতে হয়। ঠিক আছে, সো অফলাইনে আমাদের আপাতত কোনো কোর্স নেই ভাইয়া, আমাদের সব অনলাইন বেসড। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে তোমরা দোয়া রাখো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পেইড ব্যাচে, আর ফ্রি ক্লাস আবার দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কিবার শনিবার দিন তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, আর হ্যাঁ আমাদের এই ফ্রি কোর্সে চলমান থাকবে হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত, মানে আমরা টোটাল 1 মাস ব্যাপী কোর্সে রান করবো। সেপ্টেম্বর 20 তারিখ পর্যন্ত তোমাদের সাথে আমাদের এই পেজে দেখা হবে, এবং সেপ্টেম্বর 1 তারিখ থেকে যারা পেইড ব্যাচে ভর্তি হচ্ছে তাদের সাথে দেখা হবে। ঠিক আছে, সো আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।